নমস্কার। নমস্কার। আজকে আচমনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আচমনের সম্পাদক মণ্ডলীর সদস্য সোমনাথ শর্মা, এবং আমাদের সঙ্গে রয়েছেন আজকের যে বক্তব্য, সেই বক্তব্যের বক্তা সুদীপ্ত চক্রবর্তী, কবি সুদীপ্ত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। আমি গৌরব কেতন লাহিড়ী, এবং আজকে আমরা উপস্থিত হয়েছি যাকে স্মরণ করতে, যার কবিতা নিয়ে আজকে কথা বলবো। তিনি হলেন প্রণবেন্দু দাশগুপ্ত। আপনারা সকলেই কম বেশি প্রণবেন্দু দাশগুপ্তর নাম শুনেছেন এবং কবিতা পড়েছেন। এবং আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের শিরোনাম শুধু বিচ্ছিন্নতা নয়। এই নামে প্রণবেন্দু দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থ ছিল, এবং কোথাও গিয়ে সারা জীবন ধরেই তো প্রণবেন্দু দাশগুপ্তের যে কবিতার যাত্রা, মানুষের দিকে তার যে যাত্রা, মানুষের সাথে জড়িয়ে, মানুষের সুখ দুঃখ ঘৃণা এবং প্রেমের সাথে জড়িয়ে, সেই যাত্রার কথাই আজকে টুকরো টুকরো করে বলবেন কবি সুদীপ্ত চক্রবর্তী। ভূমিকা আর দীর্ঘান্বিত না করে আমরা বরং একেবারে বক্তব্যের দিকে চলে যাব। আপনারা যারা রয়েছেন, আপনাদের অনুষ্ঠানের মধ্যে কোনো বক্তব্য থাকলে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখতে পারেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ। সঙ্গে থাকুন। আজকের বক্তব্য শুধু বিচ্ছিন্নতা নয়, প্রণবেন্দু দাশগুপ্তের কবিতা নিয়ে বলবেন সুদীপ্ত চক্রবর্তী। নমস্কার। নমস্কার। প্রণবেন্দু দাশগুপ্তর কবিতা নিয়ে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার আছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু প্রণবেন্দুর একজন মুগ্ধ পাঠক হিসেবে, একজন ভক্ত হিসেবে, ওনার কবিতার মন্দিরে ওনাকে আমার এই সামান্য শ্রদ্ধার্ঘ্য। শ্রোতাদের প্রণাম, যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই। প্রণবেন্দুবাবুর সর্বাধিক আলোচিত কবিতার বই মানুষের দিকে কাব্যগ্রন্থের উৎসর্গ দিয়ে এই আলোচনা শুরু করা যাক। If you want to touch people's heart, you must weep softly. সাগাল। এখানে পিপলস হার্ট এবং উইপ সফটলি, এই দুটো শব্দবন্ধের মধ্যে এই কাব্যগ্রন্থটির শুধু নয়, প্রণবেন্দুর সমগ্র কাব্য জীবন ও তার কবিতা যাপন অনেকটাই বোঝা যায় বলে আমার মনে হয়েছে। কবি হিসেবে মানুষের হৃদয়ের কাছাকাছি থাকা এবং নীরব নিস্তরঙ্গ মানুষের দুঃখে ঢুকরে কেঁদে ওঠা আমরা ওনার কবিতায় লক্ষ্য করে থাকি। আর এই বিপুল দুঃখবোধ, বেদনার সাগর পেরিয়ে বারবার মানুষেরই উঠে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর কথা আলোর সোনা আলোর দরজায় তিনি খুব নির্মোহভাবে দেখিয়ে থাকেন আমাদের। প্রণবেন্দু দাশগুপ্তর কবিতার উৎস বইটির উৎসর্গপত্রে যে লেখাটি বললাম, সেই লেখার সূত্র ধরেই ওনার প্রথম মানুষের দিকে প্রথম লেখাটি দিয়ে আমি এই আলোচনা শুরু করছি। লেখাটির নাম ভোর। একটু একটু করে সবকিছু পরিষ্কার হয়ে আসে। মানুষ বুঝতে পারে তার দুঃখের ভিতরে দুটো পাখি ক্রমাগত ডানা খুঁটে নেয়। তার সুখের ভেতরে এক ফালি কচি আম গন্ধ নিয়ে আজও জেগে থাকে। একটু একটু করে সবকিছু পরিষ্কার হয়ে আসে। কুয়াশা সরতে চোখে পড়ে মাঝ ভর্তি ডিঙি নৌকো, জাল হাতে মাঝিরা দাঁড়িয়ে খুব শান্তভাবে গান ধরে অলস ভিখিরি। আর কিছুক্ষণ পরে রেস্তোরাঁয় ব্রেকফাস্ট দেবে। না, বোঝা যাবে সহজেই কালো রাত্রির মতো বিষাদের অন্ধকার কাটিয়ে মানুষের ফের সোনা আলোর পথে বেরিয়ে পড়ার পথ এখানে খুলে যাবে। এই যখনই রেস্তোরাঁয় ব্রেকফাস্ট দেওয়া হলো, ভোরের আলোয় মানুষের চিরকালীন কর্মব্যস্ততা যেন শুরু হয়ে গেল, এবং মানুষ তার সমাজে, তার পারিপার্শ্বিকতায় পাড়ি দেবার রসদ পেয়ে গেল। খুবই নিস্তরঙ্গ, প্রায় গুনগুন করে বলার মতো এক সহজ স্বাভাবিক প্রক্রিয়ায় কবিতাটা উত্তরিত হয়ে গেল। এই বৈশিষ্ট্য আমরা প্রণবেন্দুর কবিতায় বারংবার লক্ষ্য করে থাকব। আরেকটি কবিতা পড়ি। আসলে প্রণবেন্দুর কবিতা নিয়ে আলোচনা একটু মাছের তেলে মাছ আমাদের ভাজতেই হবে। প্রকৃতির ফুল দিয়েই যেমন প্রকৃতির পুজো হয়ে থাকে। লেখাটির নাম মানুষ প্রকৃতি। শূন্যে ছোড়া মেরে দুটো পাখি উড়ে যায়। সময় মতন ঘুম ভেঙেছিল বলে
মানুষ দেখতে পায় জানালার বাহিরে প্রকৃতি। কি যেন করার ছিল, কি যেন করার ছিল, এই ভয় তাকে তাড়া করে। তারপর দাঁত মাজে, বাথরুমে সস্তা গান গায়, প্রাতরাশ সেরে রদার মূর্তির মতো দুই গালে হাত দিয়ে কিছুক্ষণ স্তব্ধ বসে থাকে। ওদিকে টঙ্কার দিয়ে জেগে ওঠে বোগনভিলিয়া, শূন্যে ছোড়া মেরে দিয়ে পাখি উড়ে যায়। এখানে লক্ষণীয় বাহিরে শব্দটি, বাইরে নয়। জানালার বাহিরে প্রকৃতি থেকে এই সব প্রকৃতি, প্রকৃতির জানালার বাহিরে প্রকৃতিতে যেন এই শব্দ, বাহিরে শব্দটি আরো বড় হয়ে ওঠে, প্রকৃতি আরো বড় হয়ে ওঠে। যেমন শক্তি ব্যবহার করেছিলেন যে লিখিও উহা ফিরত চাহ কিনা, এই ফিরত শব্দটি যেমন লেখাটিকে আরো আন্তরিক, আরো ঘনিষ্ঠ করে তোলে, এই বাহিরে শব্দটির ব্যবহারও আমার এখানে প্রকৃতিটি আরো বড় হয়ে গেল বলে মনে হয় বারবার। আর এই স্তব্ধ শব্দটি, এই স্তব্ধ বসে থাকা আসলে কোনো এক আসন্ন উদযাপন বা উত্তরণের আগের কোনো মুহূর্তকে দিক নির্দেশ করে, যা পরক্ষণেই অনিবার্যভাবে টঙ্গার দিয়ে বোগনভেলিয়ার জেগে উঠবে। কি আশ্চর্য এক লেখা এই মানুষ প্রকৃতি লেখাটি! কি দৃশ্যকল্প, কি চিত্রময়তা! সত্যি সত্যি দুগালে হাত দিয়ে কিছুক্ষণ স্তব্ধ বসে থাকতে হয়। মানুষ দেখতে পায় বা জানালার বাহিরে প্রকৃতি। আসলে বাহিরে বললেই প্রকৃতির বিপুলতা যেন বড় হয়ে ওঠে, এটা বারবার বলছি। আর এই স্তব্ধ বসে থাকাও আসলে কোনো এক উদযাপন বা উত্তরণের প্রাক মুহূর্ত, যেন অনিবার্যভাবে টঙ্কার দিয়ে বোগনভিলিয়া জেগে ওঠার। নিজের কবিতা নিয়ে লিখতে গিয়ে তিনি বলেছেন, কবিতা হলো দ্য সোশ্যাল অ্যাক্ট অফ এ সলিটারি পার্সন। এ কথা নাকি ইয়েটস এর বাবা ইয়েটসকে বলেছিলেন। প্রণবেন্দুবাবু এতে বিশ্বাস করতেন। লিখেছেন, সামাজিক কর্ম বলতে কি বুঝি, এ হলো তাই যা রাজনীতি নিয়ন্ত্রিত ফতোয়া সাহিত্য নয়, আবার শিল্পর জন্য শিল্প নয়। তিনি লিখেছেন, আমার কবিতা যদি মুষ্টিমেয় কয়েকজন পাঠকের চেতনার উন্মিলন বা উদ্বোধন ঘটাতে পারে, তাতেই আমার সামাজিক কাজ বহুলাংশে সম্পূর্ণ হলো। নিজের এই বিশ্বাসের প্রতি আজীবন সৎ এবং একনিষ্ঠ থেকে গেছেন তিনি। সমসময়ের প্রতি তার ক্ষোভ, এই শুধু ঘৃণা, সন্দেহ, অবিশ্বাস, ঈর্ষা, হানাহানি, গাছ থেকে গাছে শুধু বাদুড়ের অন্ধ যাতায়াত, ঝড়ে ঝড়ে উপড়ানো ফুলে পোকার গাঁথুনি, আর সারা দেশ জুড়ে অম্লান শ্মশান। এই অম্লান শ্মশানের বিপরীতে দাঁড়িয়েও তিনি বলতে পারছেন, মানুষকে বিশ্বাস করা পাপ, তুমি এখন জেনেছো, তবুও মৃত্যুর আগে তুমি আরো একবার সেই পাপ করো, পাশের লোকটার দিকে স্পষ্টভাবে তাকাও। নিজের পরিবেশ, প্রতিবেশী মানুষজনের প্রতি এই বিষাদ মিশ্রিত, ক্ষোভ মিশ্রিত মমতা বাংলা কবিতা জগতে আর খুব বেশি দেখা গেছে বলে মনে করি না। মানুষের প্রতি বিশ্বাসের এই অটুট বন্ধন এক চমকপ্রদ মানবিক উত্তরণ বলেই মনে হয়। কোথাও পালানোর কথা বলছেন না তিনি, হেরে যাওয়ার কথা বলছেন না, বলছেন স্পষ্টভাবে দেখতে, আর একটু একটু করে মানুষের সাথে নিবিড় হতে বলছেন। এই হলো মানুষের বেঁচে থাকার বীজ মন্ত্র। প্রণবেন্দু তার একনিষ্ঠ কৃষক। বলছেন, বাড়ির বিষয়ে এত কম জানি, দুদণ্ড কোথাও টিকলে মনে হয় ঘর পেয়ে গেছি। মানুষের ছোটখাটো চাওয়া পাওয়া গুলো এভাবেই মহত্তর এক দিক নির্দেশের দিকে যাত্রা শুরু করে, আর সেই আকাঙ্ক্ষিত বসতের ভিতর দিয়ে বয়ে যায় আনন্দের বিষাদ ঘন এক আপাত নিস্তরঙ্গ স্রোত। লিখেছেন, দুঃখ পেয়ে বেঁকে যায় মানুষ, আবার অন্য কোনো দুঃখ গিয়ে সোজা হয়ে ওঠে। বাংলা কবিতার জগতে পাঁচের দশক এক অতি উজ্জ্বল সময়। বিনয়, শক্তি, শঙ্খ, সুনীল, সুভাষ, এছাড়াও প্রায় পরপরই উৎপল, কিছু পরে ভাস্কর। কিন্তু বিনয়ের স্ট্রাকচার্ড অথচ যে মহতি উচ্চারণ, শক্তির যে ছান্দিক, ও কখনো কখনো ভালোবাসার উদ্দাম উচ্ছ্বাস, সুভাষের সচেতন রাজনীতি, এর বাইরে গিয়ে প্রণবেন্দু যেন এক নিস্তরঙ্গ ফল্গু স্রোতের মতো বয়ে গেছেন, যার উচ্চারণ, যার কবিতার বয়ান আর সবার থেকে আলাদা। সুনীলের নীরার মন খারাপ হলে নাকি সারা শহরের মন খারাপ হয়, কিন্তু এই নিতান্ত আবৃত্তিযোগ্য দুঃখবোধের পাশে প্রণবেন্দুর দুঃখবোধ এতই বড় যে সুনীলের ওই দুঃখের আপাত রোমান্টিক প্রকাশ বেশ ছেলে ভুলানো পংক্তি ছাড়া আর কিছুই মনে হয় না।
সমসাময়িক কবিদের সাথে যোগাযোগ থাকলেও প্রণবেন্দু কখনো তার সাথে তার ভাষাতেই খুব সংযুক্ত ছিলেন না। তিনি লিখেছেন, যেসব মধ্যরাত্রি বন যেসব মধ্যরাত্রি কলকাতায় তিনটে যুবক একদা শাসন করত, সেই সব রাত্রে আমিও তাদের পাশে ছিলাম কখনো কখনো, কিন্তু খুব কম। অর্থাৎ একেবারেই উচ্চকিত না থেকে প্রণবেন্দু এক কবিতা থেকে অন্য অনেক কবিতায়, আরো কবিতায়, এক জীবন থেকে ভিন্নতর জীবনে বয়ে গেছেন। তার দুঃখবোধ বয়ে গেছে, বিষাদ বয়ে গেছে, সে বিষাদ ক্রমে সিন্ধু হয়ে উঠেছেন। তিনি লিখেছেন, দুঃখ আরো বড় হলে তাকে নিয়ে ঘর করা যায়, কিন্তু এই সব ছোটখাটো যন্ত্রণার ছুঁচ শুধুই বিরক্ত করে, তার বেশি নয়। প্রায় সমসাময়িক উৎপল বসুর কবিতায় যে সামগ্রিকতা, তার যে উপমা ব্যবহার, তার আন্তর্জাতিকতা, বাদাম পাহাড়, দুন এক্সপ্রেসের বাঁক নেওয়া, দূর সমুদ্রে জাহাজের সাইরেন, সেখানে প্রণবেন্দুর প্রতিবেশ পরিবেশ খুবই স্থানিক, লোকেল। সে সে তার মানুষ ক্যানিং পাড়ের যাত্রী, ক্যানিং পাড়ের চাষি, সেই সেই বন হেতালের জঙ্গল, সে এক পায়ে পায়ে ঘুরে বেড়ানো পোষা খরগোশ। হাত বাড়ালেই যে জীবন ছোঁয়া যায়, হাত বাড়ালেই যে জীবন ছুঁয়ে ছোঁয়া দিয়ে যায়, প্রণবেন্দুর রসদ সেখান থেকেই নেওয়া। তার নিজস্ব বয়ানে কবিতা জীবন থেকে সবকিছু নেয়, আবার জীবনকে ফিরিয়েও দেয় তার ফলশ্রুতি। শিল্পী ব্রাকের একটি উক্তি ব্যবহার করেছেন প্রণবেন্দু এক্ষেত্রে, যা তার জীবন ও কাব্য বিশ্বাসের মূল চালিকা শক্তি। উইথ এজ, আর্ট অ্যান্ড লাইফ ব্লেন্ড ইনটু ওয়ান। উপমা বা চিত্রকল্প ব্যবহারের ক্ষেত্রে প্রণবেন্দুর স্বকীয়তা, মুন্সিয়ানা বাংলা কবিতা জগতে বিরল, একই সাথে চমকপ্রদ। গল্পের মতো একটি বর্ণনা চলতে চলতে, একটি ন্যারেটিভ চলতে চলতে আচমকা এক আশ্চর্য চিত্রকল্প ব্যবহার পাঠককে শ্বাসরুদ্ধ করে দেয়। দু একটি বলার লোভ এখানে সামলাতে পারছি না। বৃষ্টি হয়েছিল বলে ছাদের উপরে কিছু জল জমে আছে। চৌকাঠে দাঁড়িয়ে দেখি জ্যোৎস্নার একটি তীর সেইখানে ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। এইসব ছোটখাটো যুদ্ধ খুব ভালো, আমি বেঁচে আছি। বা চাবুকের মতো বৃষ্টি সারা রাত ঘর বাড়ি শাসন করেছে। বা সাঁতারু বাঘের মতো মেঘ ঠেলে লাফ দেয় চাঁদ। বা ব্লেডের মতন শীত ঝকঝক করে ওঠে জ্যোৎস্নার আলোয়। মানুষকে মরে যেতে দেখে অন্য মানুষ সুখী হয়, মানুষকে বেঁচে উঠতে দেখে অন্য মানুষ ছুরি শানে। এমনই অবিশ্বাস, সন্দেহ, সতর্কতার পরেও কিছুতেই তার বিশ্বাস চলে যায় না মানুষের প্রতি। মানুষের দিকেই তাকে ফিরে আসতে হয় মহত্তর কোনো মানবিকতার কাছে। তিনি বলেছেন তার মানব জমিন কবিতায়, দেখো মানুষের দুঃখ, দেখো তার সুখ, দেখো খেলা, কিভাবে টুকরো হয়ে ভেঙে গিয়ে সে নিজেকে আস্তভাবে রেখে দেয় সকলের কাছে। এই একা একা হয়ে যাওয়া, এই একত্রে থাকা, সামাজিকতার বেঁচে থাকাই তার কবিতার মূল নির্দেশ। এই কবিতাটি শেষ হচ্ছে এক অপরূপতায়। হো হো করে হেসে ওঠে রাস্তার মোড়ের ছেলেগুলো, লেডি ব্রাবনের মেয়ে বাসে চড়ে মহিষীর মতো। দেখো মানুষের দুঃখ, দেখো মানুষের সুখ, দেখো তার বুকের উপরে রক্তচন্দনের মতো অকথ্য জ্যোৎস্না ঝরে পড়ে। সেই লেডি ব্রাবনের মেয়ের বাসে চড়ার কথা বলছেন যেই, পাঠককে কোথায় যেন এই কবিতাটির বিষণ্ণতা ছেড়ে একটু রিলিফ, একটু রসঘন শ্বাস নেবার ফুসরত দিচ্ছেন। পরেক্ষণেই রক্তচন্দনের মতো অকথ্য জ্যোৎস্না ঝরে পড়ছে। এই অকথ্য শব্দটির ব্যবহার যে একই সাথে প্রাচুর্য কিন্তু অবাং মানস গোচর হয়ে কবিতার জগতে এক শীর্ষ বিন্দু হয়ে ফুটে উঠছে। এই হলো প্রকৃত শক্তিশালী কবির কবজির জোর, যা অকস্মাৎ পাঠককে ভালোবাসার মায়াজালে একই সাথে বিমূঢ় ও মুগ্ধ করে দিতে পারে। প্রণবেন্দু এক জায়গায় লিখছেন, আমার মতে কবিতা লেখাই একজন কবির সামাজিক কাজ, আর কিছু নয়। মানুষের জীবনবোধ যেন সম্প্রসারিত হয়, তার জীবনানুভূতি যেন আরো গভীর হয়ে ওঠে। সাহিত্য জীবনের উন্মিলন, জীবনের অনেক অন্তঃশীল যোগসূত্রের উজ্জ্বল উন্মোচন। এই আশ্চর্য উন্মোচন আমরা তার লেখায় বারবার পেয়ে থাকি। তিনি বলছেন, আমি মূলত নিঃসঙ্গ মানুষ,
চারপাশের অনেক কিছু থেকেই আমি বিচ্ছিন্ন। আমার কাব্যচর্চার মধ্যে দিয়েই এই বিচ্ছিন্নতাকে অতিক্রম করার চেষ্টা করি। সমসময়ের বিখ্যাত কবি বা সাহিত্যিকদের সাথে তার যোগাযোগ ছিল। এমনকি দীর্ঘদিন বিদেশে কাটানোর ফলে বিদেশি কবিতা সম্পর্কেও তার সুস্পষ্ট ধারণা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ভাঙা ইউরোপ, তার একাকিত্ব, এলিয়েনিয়েশন তার কবিতার প্রভাব ফেললেও চিত্রকল্প ব্যবহারে তিনি ছিলেন একান্ত বাংলাদেশের। বুদ্ধদেব বসু, অলোক রঞ্জন এর সাথে তার নিয়মিত না হলেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কিন্তু যোগাযোগ থাকলেও প্রণবেন্দুর ভাষা, তার ভাব, তার নিজস্ব পরিবেশ প্রতিবেশ এর সাথে একাত্মতা সে সময় আর কারুর মতো নয়। এই প্রসঙ্গে এই লেখাটি খুব চমকপ্রদ হবে বলে মনে হয়। লেখাটির নাম ওলট পালট নয়। ওলট পালট করে কথা বলতে ভয় পাই, এইভাবে কেউ কেউ কথা বলে, এইভাবে কেউ কেউ বিখ্যাত হয়ে যায় দেখি। আমি নাজেহাল সুতো মুঠোর ভেতর লুফে নিয়ে কারুকাজ শুরু করি একা একা। অন্তত একটা নকশা টানিয়ে রাখতে হবে আমার জীবনে, তাতে কার লাভ কার ক্ষতি সেসব কে জানে। তার পরিসর অত্যন্ত সহজ, স্বাভাবিক। চলতি কথার মাঝেই আচমকা ছোড়া মেরে পাখি ডুবে যাওয়া, দপদপ করে জবা ফুল ফুটে ওঠা। একটি কবিতা পড়লে মনে হয় ব্যাপারটা ধরা যাবে। একটি একা, এই কবিতাটির নাম। একা একা কিছু দূর যাওয়া যায়, তারপর খুব ক্লান্ত লাগে, মনে হয় পাশে কেউ থাকলে ভালো হতো। তখনই কি নাভিমূল থেকে সৃষ্টি লতিয়ে ওঠে শূন্যের ভিতর, অনন্ত শয়ন একটু দুলে ওঠে ঢেউয়ের আঘাতে। মাঝরাত্রে একে একে পাতা ঝরে পড়ে, শিশুর মতন শান্ত রিকশার চালক থাকে ধুলোয় ঘুমিয়ে। চাঁদ ওঠে, যেরকম উঠেছিল চিরদিন। একা মানুষের দুঃখ রাস্তার কুকুর শুধু বুঝতে পেরে শব্দ করে ওঠে। নিজের কবিতা সম্পর্কে তিনি বলছেন, আমি খুব নিচু গলায় কথা বলি, জীবনে তো বটেই, কবিতাতেও। উচ্চ রোলের কবিতা আমি লিখতে পারি না, চাইও না। আমার কবিতা সমসাময়িক কবিদের তুলনায় নিস্তরঙ্গ, শান্ত। তিনি বলছেন, ঠিক যন্ত্রণার অভিজ্ঞতা না থাকলে কোন লেখক বা কবি নিজেকে পরিশুদ্ধ করতে পারেন না। ঈষৎ অগ্নিস্পৃষ্ট না হলে সোনা নিখাদ হয় না। বলছেন, আমি সর্বদাই সহজ শব্দে কবিতা লেখার চেষ্টা করি, যাতে কবিতা পাঠের প্রথম সিঁড়িটি সবার কাছে সুগম হয়ে ওঠে। অর্থাৎ জীবনের জটিলতা ছেকে তিনি সেই নির্যাসটুকু বের করে আনেন যা কবির অনুভূতির সমানুপাতিক। যেটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। কোনো অতিরিক্ত কিছু প্রকাশ তার লেখায় সম্পূর্ণ অনুপস্থিত। এখানেই প্রণবেন্দুর বিশিষ্টতা, এখানেই কবিতা জগতে তার একাকিত্ব, নিভৃত ভ্রমণ। 1986 সালে লেখা একটি গদ্যে তিনি অভিযোগ করছেন যে কখনো কখনো কবিরা শব্দের মোহে পড়ে যান, কবিতার পরিমণ্ডলে সেই শব্দ অনিবার্য বা জরুরি কিনা সে কথা না ভেবেই। তিনি বলছেন, প্রায় বড়শির মতো টোপ গেঁথে গেঁথে আমরা একটি সুন্দর উপমার সঙ্গে আরেকটি সুন্দর উপমা ডাঙায় তুলে আনি, তাতে উপমা বা কবিতাটি কারোর প্রতি সুবিচার ঘটে না। তিনি আরো অভিযোগ করছেন, কবিতা লেখা যেন সহজ হয়ে গেছে, বেশ খুশি খুশি পরিতৃপ্তির চেহারা। তিনি বলছেন, এর মানে এই নয় যে আমরা আশাবাদী, বরং উল্টোটাই সত্যি। দুঃখের কবিতার সংখ্যাই বেশি, কিন্তু দুঃখই হোক বা অন্য কিছুই হোক, একটা তৃপ্তির ভাব ছড়ানো থাকছে কবিতায়, যেন প্রায় যান্ত্রিক ভাবে একটা যন্ত্রণার কবিতা লিখে চলা। পরীক্ষার খাতা জমা দেবার আগে চঞ্চল চোখে মোক্ষম অংশগুলোর দিকে তাকিয়ে পরীক্ষকের হাতে, অর্থাৎ ছাপাখানা বা সম্পাদকের হাতে তুলে দেওয়া। প্রণবেন্দুর কবিতায় এমন মোক্ষম অংশ বলে যা থাকে, তা তার লেখার পরিমণ্ডলে এমন ভাবে মিশে যায় যা বাকি কবিতার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে, যাকে তুলে আনলে কবিতাটি আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত হয়। কোথাও চোখ ঠাঁট দিয়ে
কবিতার শরীরে লেগে থাকে না। এই হলো তার মুনশিয়ানা, তার মাস্টারি। এই হলো এক ভন্তাহীন জীবনবোধ। ভারতীয় রসশাস্ত্রে 22 প্রকার দুঃখের কথা বলা হয়, যার শেষতমটি সুখ। এই দুঃখ সুখ হারানোর ভয় থেকে জাত। প্রণবেন্দুর কবিতায় আমরা এক সার্থক রূপরেখা দেখতে পাই এর। সুখ দুঃখে মেশা এক অপরূপ আন্তরিক জগৎ, যেখানে সুখেও দুঃখ, দুঃখেও সুখ, কিন্তু কখনোই দুঃখ বিলাস বা সুখ বিলাস নয়। একটি কবিতা দিয়ে উম এই উম যে বক্তব্য আমি রাখছি, একটি কবিতা, কতগুলো ছোটখাটো কবিতা দিয়ে আমি প্রণবন্ধুকে একটু বোঝানোর চেষ্টা করতে পারি, যেটা প্রণবেন্দুকে বোঝার ক্ষেত্রে হয়তো আমাদের একটু কাজে লাগতে পারে। ছোটখাটো কবিতা, ছোটখাটো দু চারটি লাইন এমন ভাবে তিনি লিখে ফেলছেন যে উম চমকে উঠতে হচ্ছে, মাঝে মাঝেই বারবার চমকে দিচ্ছেন তিনি। স্বাভাবিকতার এই যে জীবনের যে স্বাভাবিকতা, সেই স্বাভাবিকতা এবং জীবনের যে স্বতঃস্ফূর্ততা, যে স্বতঃস্ফূর্ততায় প্রণবেন্দু বারবার লেখালেখি করেছেন, তার স্বতঃস্ফূর্ততার কোনো অভাব কখনো ছিল না। কখনো মনে হয়নি যে উনি জোর করে কিছু লিখছেন, বানিয়ে কিছু লিখছেন। বরং রোজকার জীবনে তার নিজস্ব জানালার দিকে তাকিয়ে, নিজস্ব ঘুড়ির দিকে তাকিয়ে, তার ঋতু পরিবর্তন দিকে তাকিয়ে তিনি যা লিখছেন তা নিজের মতো করে লিখে যাচ্ছেন, এবং সেখান থেকেই তার রসদ বেরিয়ে আসছে। সেখান থেকেই আশ্চর্য সব পংক্তি বেরিয়ে আসছে, আশ্চর্য সব ইমেজারি বেরিয়ে আসছে, চিত্রকল্প বেরিয়ে আসছে। তো সমাজ বলে একটি লেখা পড়ি। স্বাভাবিকতার একটা অদৃশ্য গণ্ডি আছে মনে হয়, তার বাইরে এক চুল গেলে মানুষেরা শিয়াল কুকুর হয়ে তাড়া করে মানুষের দিকে। তখন কোথাও কোনো পরিত্রাণ নেই। সমাজ বলে যে একটা বস্তু আছে, যাদবপুরে থাকলে বোঝা যায়। প্রণবন্ধীর এই রসবোধ কিন্তু বারবার এই দুঃখ কষ্ট বেদনা এই বিষাদের সিন্ধু মাঝে বারবার এই রসবোধ জেগে উঠছে। যেমন ঋটিক দেবনের মেয়ে যখন বুনো মহিষীর মতো বাসে উঠছেন, এই মহিষী শব্দটার সাথে, মহিষী শব্দটার সাথে যেন মহিষিনীর একটা মিল আছে। যে তারা এই এই দুটো শব্দ নিয়ে উনি অদ্ভুত খেলা করছেন আর কি। এখানেও এই সমাজ বলে যে একটি বস্তু আছে, যাদবপুরে থাকলে বোঝা যায়, তা তার পারিপার্শ্বিকতা এবং তার প্রতিবেশ, তার বাসস্থান এর সাথে মিলে গিয়ে এমন একটি রসবোধ তৈরি করছে, যা খুবই আশ্চর্যজনক শুধু নয়, চমকপ্রদ এবং খুবই স্বাভাবিক সহজ ভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। আরেকটি দুটি লাইন বলি প্রণবেন্দু বাবুর, যেখানে এইরকম কোন ওনার এই ইমেজারি বা ওনার এই চিত্রকল্প নির্মাণটা আমরা বুঝতে পারবো খানিকটা। লেখাটির নাম মানে ছবির মতো স্পষ্ট হয়ে যাবে এই ওনার প্রতিটি চিত্রকল্পই অত্যন্ত স্পষ্ট, এখানেও সেরকম একটা হয়ে যাবে। ফলসা গাছের নিচে তরুণীটি প্রেমিকের জন্য বসে আছে। সরি, ভুল বললাম, আরেকবার বলছি। ফলসা গাছের নিচে তরুণীটি প্রেমিকের জন্য বসে থাকে। ট্রেন থেকে দেখা যায় টোল খাওয়া জলের উপরে ছায়া পড়ে। টোল খাওয়া জল, এই টোল খাওয়া জল যারা আমরা আহ জলের কাছাকাছি গেছি, তারা আমরা বুঝতে পারি যে মানুষের দুঃখ, মানুষের বেদনাবোধ থেকে, যে এই মেয়েটি বসে আছে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে, সে অনেক ফলসা গাছের নিচে বসে, এবং এই টোল খাওয়া জল তার মানে এমন হতেই পারে যে আমরা কল্পনা করতে পারি যে মেয়েটির চোখ দিয়ে হয়তো কোনো জল পড়ছে, সেই জল জলে যখন পড়ছে, সেই জলে একটা স্রোত তৈরি হচ্ছে, একটা ঘূর্ণি তৈরি হচ্ছে, সেটাকে এই টোল খাওয়া জলের উপরে বলছেন। এই অপূর্ব দেখার চোখ, এবং এই যে পাঠককে একটা নতুন অভিজ্ঞতার সামনে এনে উপস্থিত করা, এক আশ্চর্য ক্ষমতা প্রণবেন্দু বাবুর। কিন্তু সেখানেও উনি বলছেন যে উপমা দিয়ে যে সবকিছু বোঝানো যাবে না, উপমা দিয়ে যে তিনি সবকিছু বোঝাতে চাইছেন না তার মানুষকে, তার প্রিয় মানুষকে, সে কথাও এক জায়গায় বলছেন। বলছেন যে কাটা বাবলার বোন, আমি মানুষের কথা তোমার উপমা দিয়ে বোঝাতে চেয়েছি, কিন্তু এখনো এই না পারা, এই না পারার যে বিষণ্ণতা, এবং এই না পারা থেকেই যে উঠে দাঁড়ানোর রসদ, সেটা প্রণবেন্দু বারবার তার কবিতায় দেখাচ্ছেন। বলছেন আমি স্টিরিওতে রাজেশ্বরী শুনে
একা একা থাকতে শিখেছি, এ আমার শ্রমলব্ধ নীরবতা, তোমরা কি তাও কেড়ে নেবে? শ্রমলব্ধ নীরবতা, এই সব অপূর্ব অদ্ভুত সব কয়নেজ আমরা পূর্ণবেন্দু বাবুর কবিতায় পাই। এবং আহ, এই আহ, তোমরা কি তাও কেড়ে নেবে, মানে এক সন্দেহ, এক অবিশ্বাস এই তৈরি হচ্ছে। কিন্তু সেই সন্দেহ অবিশ্বাস কোথায় যেন গিয়ে আবার এই ভালোবাসায় পর্যবসিত হয়ে যাচ্ছে বারবার। এই সন্দেহ অবিশ্বাসকে প্রণবেন্দু বাবু চিরস্থায়ী বলে কখনোই ভাবছেন না। তিনি একটি কৌম জীবনের কথা ভাবছেন, বারবার একসাথে বেঁচে থাকার কথা বলছেন। এই সন্দেহ অবিশ্বাস পেরিয়ে মানুষের কাঁধে হাত রেখে হেঁটে যাওয়ার কথা বলছেন। একটি কবিতা দিয়ে ওনার এই বক্তৃতাটি আমি শেষ করব। এটা মিথ্যের সঙ্গে যুদ্ধ। হা করে মিথ্যেগুলো গিলতে আসে আমাকে, আমি তখন বেড়াতে বেরোই। বন্ধুদের কাছে গিয়ে জানাই, এবার আমার জন্য কিছু করো, আমার তো প্রায় 39 হলো। তোমরা আমাকে অনেক দিন ধরে দেখছো। শত্রুদের ডেকে বলি, আমি ভালো না মন্দ, কবি না অকবি, এবার স্পষ্ট ভাষায় বলে দাও, যাতে আমি বেঁচে থাকতে থাকতে উত্তর দিতে পারি। হা করে মিথ্যেগুলো তারা করে আমাকে, আমি তখন চুরুটে আগুন ধরাই। বাইরের জবা গাছটায় দপদপ করে ফুল ফুটছে, চারিদিকে এত আগুন, তবু দমকল গুলো শান্ত হয়ে শুয়ে আছে। এই জীবন লইয়া কি করিব, বঙ্কিম প্রশ্ন করেছিলেন। আমি বলি, যুদ্ধ করো, আর যুদ্ধ করতে করতে মিথ্যেগুলোকে পাল্টে দাও। একটা হাত বন্ধুর কাঁধে রেখে আরেকটা হাত শত্রুর কাঁধে দিয়ে জ্যোৎস্নায় মাইল খানে ঘুরে এসো। প্রণবেন্দু এমন একজন কবি যার সাথে, যার কাঁধে হাত দিয়ে এই বিমর্ষ, বিষণ্ণ, বিষাদগ্রস্ত মানুষ সারা জীবন হেঁটে আসতে পারেন। এই সকল মানুষের কাছে প্রণবেন্দুর কবিতা তার বিষাদ, তার দুঃখবোধ পেরিয়ে এক অসামান্য, এক আলোকোজ্জ্বল আহ দিগন্তের দিকে যাত্রা বলে আমার মনে হয়। যেখানে গিয়ে সমস্ত দুঃখবোধ, সমস্ত বেদনা বোধ, সমস্ত বিষাদ এক হয়ে গেছে। সেখানে এসে সমস্ত মানুষ এক হয়ে গেছে তার দুঃখে, তার বিষাদে, তার বেদনায়, তার পরস্পর পরস্পরের হাত ধরে এগিয়ে চলেছে। সেখানে আর কোনো দুঃখ নেই, মানুষের সাথে, মানুষের পাশে বেঁচে থাকাই তার একমাত্র রসদ, বেঁচে থাকার একমাত্র রসদ। এখানেই প্রণবেন্দু বাবুর কবিতার সার্থকতা, যা কখনোই মানুষ এবং মানুষের জীবন ব্যতীত কিছু বলে না, এবং মানুষ তার প্রতিবেশ এবং প্রতিবেশী জীবন নিয়েই বলেন। কখনোই তার যাদবপুর, ক্যানিং, তার আশেপাশের গ্রাম, আশেপাশের শহর, আশেপাশের কলেজ, এসব নিয়েই তার লেখা। তাকে কোথাও বাইরের কোনো উপমা টানতে হচ্ছে না, কোথাও কিছু করতে হচ্ছে না। এখানেই প্রণবেন্দু বাবু এক অনন্য হয়ে ওঠেন আমাদের কাছে। সারা পৃথিবীর কাব্য ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে, এমনকি প্রণবেন্দু বাবুরা যখন লেখা শুরু করছেন 5-এর দশকে, জীবনানন্দ মারা যাচ্ছেন 1954 সালে, জীবনানন্দ মারা যাচ্ছেন, বাংলার ওই রকম একজন আহ, উম, বড় কবি মারা যাচ্ছেন। পৃথিবীর সাহিত্যের ইতিহাসে এরকম কবি তো খুব কম এসছেন। তো জীবনানন্দের যেমন বিভিন্ন লেখায়, বিশেষ করে রূপসী বাংলা বা অন্যান্য লেখায় আমরা বাংলার যে গন্ধ পাই, বাংলার যে আম, জাম, কাঁঠাল, হিজলের গন্ধ পাই, প্রণবেন্দু বাবুর লেখায়ও আমরা বাংলার গাছগাছালির গন্ধ পাই, বাংলার ফুলের গন্ধ পাই। বাংলার পাখি বারবার শূন্যে ছোড়া মেরে উড়ে যায়। এখানেই প্রণবেন্দু বাবু যত, যেভাবে এই বাংলাদেশে বসে এই বাংলার কবিতা লিখেছেন, এবং সেই কবিতাগুলো উত্তরিত হয়ে এমন একটা জায়গায় পৌঁছচ্ছে যেখানে আর কোনো সীমানা থাকছে না, মানুষের দুঃখবোধ, বিষাদ, বিষণ্ণতার কোনো সীমানা থাকছে না। তা বিষাদ সিন্ধু হয়ে মানুষের কাছে মিশে যাচ্ছে। পৃথিবীর কাব্য জগতের ইতিহাসে এই বিষাদ সিন্ধু সারা পৃথিবীকেই আস্তে আস্তে প্লাবিত করবে বলে আমার ধারণা, যদি প্রণবেন্দুর কবিতা ইংরেজির অনুবাদ ঠিকঠাক করা যায় বা অন্য ভাষায় অনুবাদ হয়। আমার ধারণা সারা পৃথিবীর মানুষই এই কবিতার স্বাদ নিতে পারবে। আমাদের বাংলা ভাষার কবিতা তো খুবই কম অনুবাদ হয়েছে, এবং সেই ক্ষেত্রে ভালো বাঙালি কবিতা, বাংলা কবিতা খুবই কম হয়তো পৌঁছেছে বাকি পাঠকের কাছে, শ্রোতার কাছে। সেই ক্ষেত্রে প্রণবেন্দু বাবুর কবিতা আমি মনে করি যে খুব অনুরোধও করছি, যারা অনুবাদ করতে পারেন ভালো, তারা যদি অনুবাদ করেন, তাহলে এটি একটি বিশ্ব সাহিত্যের চমকপ্রদ কোহিনূর হয়ে রয়ে যাবে এই প্রণবেন্দু বাবুর কবিতার জগৎ এবং কবিতার ইতিহাস। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। শ্রোতাদের নমস্কার।
শত্রু মিত্র সকলকে ভালোবাসা। নমস্কার। সুদীপ্ত চক্রবর্তী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, এবং এতক্ষণ আহ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম প্রণবেন্দু বাবুর কবিতা নিয়ে, আমি সোমনাথ দাকে একটু সোমনাথ শর্মা, সোমনাথ দাকে আমি একটু স্ক্রিনে নিয়ে আসি। সোমনাথ দার বোধহয় কিছু জিজ্ঞাসা রয়েছে। সোমনাথ দা একটু আগেও না, আমাকে আমার জানাচ্ছিল। জিজ্ঞাসা মানে দু তিনটা কথা বলার, সেটা হচ্ছে ব্যাপারটা 30 মিনিটে যে শেষ হয়ে যাবে, ইট ওয়াজ আনএক্সপেক্টেড আর কি। এটা আমিও ঠিক বুঝতে পারিনি সোমনাথ, আমিও বুঝতে পারিনি এটা। এবং মানে এত ভাল লাগছিল। এবং আর আমরা শুনতে চাইছিলাম আরো, মানে মনে না, হচ্ছিল শুধু তো তোমার আরেকটু তোমার এগোলে। হ্যাঁ, তোমার এটা যদি আমি আরো কিছু বলার থাকে কনভারসেশনের মাধ্যমে আমরা কথা বলতে পারি। মানে তোমার হ্যাঁ যদি কিছু বলা মানে সেটা না, বলতে পারি, তোমার সেটা বলতে তোমার কথা শুনে আমার মনে হচ্ছিল সেই 60s 50s এর সিনেমায় সেই জীবেন বসু বিকাশ রায়দের মতো কিছু ভোলা ভালা লোক ছিল, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এদের বিরুদ্ধে সমস্ত কিছু হয়েছে, বা সব মানে এরা সমস্ত দুঃখ যাতনা সহ্য করছেন, সহ্য করার পর হুম এদের কোথাও গিয়ে উচ্চকিত হতে ভদ্রতায় বাধে। হ্যাঁ, হুম এরা হুম ঠিক মানে মানে আলা ভোলা শিবের মতো শান্ত ভাবে নিজের মতো করে কাজ করে যান। ফলে প্রণবেন্দু, তোমার কথা শুনতে শুনতে কবিতাগুলো রিলেট করতে করতে আমার এই কথাটা মনে হচ্ছিল যে আমার কেন জানি জীবন বসুর মুখটা খালি মুখে ভাসছিল আর কি, যে এরকম একটা লোক। হ্যাঁ, মানে ওই সময় দাঁড়িয়ে আমার মানে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের মতো লোকেরা লিখছেন। হ্যাঁ, হুম হুম সেই হুম সময় দাঁড়িয়ে প্রণবেন্দু একটা আশ্চর্য ঘটনা, এবং তার সঙ্গে সঙ্গে হুম প্রণবেন্দুর সঙ্গে সঙ্গে তারাপদ রায়ও আমার, এটা আমার একই সঙ্গে আমার মনে হয় যে তারাপদ আর হুম প্রণবেন্দু হুম। একটা ঘটনা। এটা নিয়ে আমাদের কথাও হয়েছে, তুই তারাপদ রায়ের কথা বারবার বলেছিস। আমি এখানে তারাপদ রায়ের প্রসঙ্গটা আনা হয়নি আমার। তারাপদ রায়ও এই যে উচ্চকিত যে উচ্চারণ বা ইয়ে উন্মাদনা, এই উন্মাদনার বাইরে তারাপদ রায়ও ছিলেন। এবং তারাপদ রায়ের আরেকটি অপূর্ব বৈশিষ্ট্য ছিল যে আহ, উম, আহ, রস রসের যোগান তারাপদ বাবুর কবিতায় অসম্ভব ছিল। যে কখন যে উনি একটু খুব সিরিয়াস কথা বলতে বলতে পাঠককে হাসিয়ে ফেলবেন, পাঠকের মুখে একটা মুচকি হাসি দেখতে পাবেন, হ্যাঁ, সেটা বলা খুব মুশকিল ছিল, আচমকা সেটা হতো। এবং খুব সহজ কবিতার চলন, যে কোথাও কোনো পাকামো নেই, কোথাও কোনো বড় কথা নেই, কোথাও কোনো আহ, বড় শব্দ কবিতায় ঢুকে যাচ্ছে না, এবং যেখানে ঢুকছে সেখানেও কবিতার সাথে অত্যন্ত মানে জরুরি, অত্যন্ত প্রয়োজনীয় ভাবে জুড়ে যাচ্ছে, অত্যন্ত প্রয়োজনীয় ভাবে জুড়ে। তারাপদ রায়ের সাথে আমার কথা হয়েছে, একই ঘরানার কবি প্রায়। কিন্তু আমার যেটা বারবার মনে হয় প্রণবেন্দু বাবু সম্পর্কে, যে আমি ওই ভারতীয় রসশাস্ত্রের কথা যেটা বলছিলাম, যে 22 রকমের দুঃখ আছে ভারতীয় রসশাস্ত্রে, যার শেষতমকে বলা হচ্ছে সুখ। সুখও এক রকমের দুঃখ, যে দুঃখ সুখ হারানোর ভয় থেকে জাত হয়। প্রণবেন্দুর কবিতা পড়তে পড়তে আমার বারবার মনে হচ্ছিল বা মনে হয়েছে যে এই যে আমরা জ্যোৎস্নায় মাইলখানে খেটে আসা যাক, শত্রুর কাঁধে এক হাত দিয়ে, বন্ধুর কাঁধে এক হাত দিয়ে, এই মাইলখানে খেটে আসার মধ্যে যে সুখ আছে, এই সুখ হারানোর ভিতরে আসলে এক দুঃখ বোধ আছে, যে বন্ধু চলে যাবে না তো, জ্যোৎস্না হারিয়ে যাবে না তো। এই দুঃখবোধ প্রণবেন্দুর, এই বিষাদের ইয়ে প্রণবেন্দুর বরাবর আছে। এবং প্রণবেন্দু এক জায়গায় লিখছেনও, যে আমি এখানে সেটা উল্লেখ করলাম, যে দুঃখ বোধ না থাকলে, দুঃখ বড় না হলে কবিতা লেখা যাবে না, কবিতা হবে না, শিল্প সৃষ্টি হবে না, এটা হওয়া সম্ভব না। কারণ মানুষের প্রাথমিক শিল্পীর প্রাথমিক এই হচ্ছে যে তার দুঃখ বোধ, দুঃখকে বোঝার ক্ষমতা, তার দুঃখ বিলাস নয়। সে একা একা বুঝতে পারে, সে কাউকে চিৎকার করে নাও বলতে পারে যে আমার দুঃখ হচ্ছে। কিন্তু তার লেখা যখন অত্যন্ত হাসি খুশি একটি মানুষ, সে চায়ের দোকানে, প্রণবেন্দু বাবুকে আমার বারবার মনে হয় যে অত্যন্ত লোকেনের কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে লোকেন আমার কিছু হলো। একটা কবিতাতেও আছে, শ্রাবন্তী গিয়ে ওর কথা ওকে বলে দিচ্ছে, এর কথা তাকে বলে দিচ্ছে, সবাই সবাইকে একটা ছাঁচে ঢেলে নেওয়ার চেষ্টা করছে। প্রণববাবু মানুষের দিকে একটি কবিতাতে আছে যে সবাই সবাইকে একটা ছাঁচে ঢালার চেষ্টা করছে। প্রণবেন্দু এই ছাঁচের মধ্যে যাচ্ছেন, কিন্তু কখনোই খুব একাত্ম হচ্ছেন না কারোর সাথেই, একটু কোথায় যেন আলাদা হয়ে বসার ফুরসত তিনি খুঁজে পাচ্ছেন। এবং এই ফুরসত খুঁজে তাদের কথাই লিখছেন, তাদের থেকে উনি আলাদা হয়ে ফিরে আসছেন, তাদের সাথেই মিশতে চাইছেন, যাদের সাথে রেহাই চাইছেন। তুমি এবার যে বলছো, হ্যাঁ বলো 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 বলো। এই যে রেহাই পাওয়া, এই যেখান থেকে উনি ফিরে আসতে চাইছেন, যেখানে উনি থাকতে চাইছেন না, যে উচ্চকিত উদ্দামতা, ফিফটিজের যে চারিদিকে ঘুরে বেড়ানো, আমরা জানি যে একটা ভয়ঙ্কর উদ্দাম সময়ের সময় গেছেন। বিনয় শঙ্খ বাবু এদের দু একজনকে বাদ দিলে একটা ভয়ঙ্কর উদ্দামতা সে সময় কলকাতার, ওই যে পূর্ণবন্ধু বলছেন যে 3জন কলকাতা শাসন করছে, এটা বুঝতেই পারছি আমরা কোন 3জন, যারা ঘুরে ঘুরে কলকাতা শাসন করছে। কিন্তু তার মধ্যে লিখতে পারছেন সেই সময় ওই 3জনের মধ্যে একমাত্র শক্তিশালী,
তার সেই ক্ষমতা ছিল, তার সেই সততা ছিল লেখার, তার সেই জীবনবোধ ছিল, তিনি পারছেন লিখতে, এবং তিনি কিন্তু বাকি দুজনের থেকে আলাদাও হয়ে যাচ্ছেন কখনো। শক্তির জীবন আমরা যদি দেখি, কখনোই এই দুজনের সাথে শক্তির জীবন মেলে না, কিন্তু বাকি যারা রয়ে যাচ্ছেন তারা হয়তো সবার সাথে মিশছেন, সবার সাথে কথা বলছেন, বাড়িতে আড্ডা বসাচ্ছেন, মেহফিল বসাচ্ছেন, কিন্তু কোথাও মানুষের কথা সেইভাবে বলতে পারছেন না। ওই আমি বলছিলাম যে নীরার মন খারাপ হলে সারা শহরের মন খারাপ কেন হবে, কারণ আমি ওই কবিতাটা পুরো বুঝতেই পারি। কিন্তু মানুষের দুঃখ হলে যে রাস্তার কুকুরও কেঁদে ওঠে, এ প্রণবেন্দু বাবুর লেখা পড়ে আমি বুঝতে পারি। এইখানেই উনি অনন্য, এখানেই উনি বাকি যে ওই সময় ফিফটিজে যারা লিখছেন তাদের থেকে উনি অন্যরকম একদমই, মানে এতটাই নিজস্বতা ওনার, এতটাই মানে নিজের দেখাশোনা এতটাই বেশি যে, এবং ওনাকে কোথাও বাইরে দেখতে যেতে হয়নি, ওনাকে বাদাম পাহাড়ে যেতে হয়নি, ওনাকে কোথাও যেতে হয়নি। উনি নিজের জানলায় বসে বসে লিখে যাচ্ছেন। এবং ওইখানে আমি বলছিলাম যে বাইরে শব্দটা হঠাৎ করে বাহিরে লিখে দিচ্ছে, একটা চলতি শব্দ হঠাৎ করে, শক্তিও ফিরোজ চাহ কিনা লিখেছে এক জায়গায়, কিন্তু ওই বাহিরে শব্দটা লিখছেন যে জানলা দিয়ে বাইরে গেলেই বাইরেটা বাহির হয়ে যায়, খুব বড় হয়ে যায়, প্রকৃতি হয়ে যায়। এই যে ছোটখাটো কতগুলো জিনিস খুব লক্ষ্য করলে বোঝা যায় যে কতটা একাগ্রতা, কতটা মগ্নতা থাকলে কবিতার প্রতি, শিল্পের প্রতি, তার প্রকৃতির প্রতি, তার পরিবেশের প্রতি, যে এইরকম ভাবে কবিতা লিখে যেতে পারে। পরিবৃন্দ তার জ্বলন্ত উদাহরণ। না, তুমি সেই বাহিরে বলছিলে সেই শক্তির লাইন মনে পড়ে গেল, বাহিরে নয়, বাহিরে নয়, ভিতরের জলে ভাসতে বলো। সে তো ঠিক ঠিক বাইরেও ঠিক, হতে পারতো আর কি। হ্যাঁ, ঠিক। শক্তির এটা অনেক জায়গাতেই আছে, শক্তি অনেক জায়গাতে ইউজ করেছেন এরকম, হুম, শক্তির ছিল ওটার মধ্যে এই ব্যাপারটা। ওই তো আর একটা তুমি সেই বলো 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 বলো। বল, তুই বল বল বল। না, ওই তুমি সেই বলছিলে না, সেই দুঃখ আরো বড় হলে তাকে নিয়ে ঘর করা যায়, তার তার হুম এগেনস্টে হুম বলছেন যে এইসব মানে যন্ত্রণার ছুঁচ, মানে দুঃখর হুম, সঙ্গে একদম। যন্ত্রণাটাকে ইয়ে করছেন, করার পর যন্ত্রণার হুম ছুঁচ, মানে হুম সেটা হুম খুব তাৎক্ষণিক আর কি, হুম, দুঃখটা মাছ খুব বিগার আর কি। তাৎক্ষণিক। মানে, হুম ওটা হুম নিয়ে হুম ঘর হুম, করা যায়, বাকিগুলো নিয়ে হয়তো ঘর করা যায় না আর কি। করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওইখানে ওই প্রসঙ্গেই আসছিলাম যে এই 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 যে দুঃখবোধ, এই বোধ তো বড় হতে হবে, এই বোধ তো সবসময় একটু বড় শব্দ, বোধ তো খুব সোজা ব্যাপার নয়। তো এই বোধ যদি জাগ্রত হয়, তা দুঃখ থেকে হোক, তা বিষাদ থেকে হোক, তা যেখান থেকেই হোক, যদি মানুষ বা শিল্পীর মনে কোনো বোধ জাগ্রত হয়, এবং সেই শিল্পী যদি সেই বোধ পাঠককে সংক্রমিত করতে চান পাঠকের মধ্যে, তাহলে তা বড় হতে হবে। তা যন্ত্রণার ছুঁচ হলে হবে না, ছোটখাটো যন্ত্রণার ছুঁচ এইসব নিয়ে হবে না। প্রণবেন্দু বাবু এটা বুঝতে পারতেন, খুব বুঝতে পারতেন না, উনি একটা যাকে বলে হাড়ে হাড়ে টের পেয়েছেন বলা যায়, উনি টের পেতে চেয়েছিলেন এবং টের পেয়েছেন যে এই দুঃখ বড়, বড় দুঃখ, বড় বিষাদ। এই কারণে আমি বারবার ওই বিষাদ সিন্ধুর কথা বলছিলাম, যে এই বিন্দু বিন্দু দুঃখগুলো মিলে প্রণবেন্দু বাবুর কবিতার জগৎ এক সিন্ধু হয়ে উঠছে, বিপুল বিশাল বড় হয়ে উঠছে। এবং এই দুঃখের যে আলো উনি ছড়াচ্ছেন, এই যে বিষাদের আলো যারা ছড়াচ্ছেন, তা শেষ পর্যন্ত কিন্তু আর দুঃখ বা বিষাদে আটকে থাকছে না। তা আমাদের এক অদ্ভুত একটা মানে কি বলবো, এমন একটা প্রকৃতির সামনে, এমন এক মানুষ সমাজের সাথে দাঁড় করাচ্ছে, যা হয়তো আমাদের অভিপ্রেত, যা আমরা অনেক দিন ধরে হয়তো মানুষ সমাজ এইভাবেই গড়ে উঠছে, বহু শতাব্দীর মনীষীর কাজ হয়তো, কিন্তু আমরা এই মানব সমাজই চেয়ে এসেছি, যা পূর্ণবেন্দু বাবু চাইছেন। না, ওই আজকে ধরো ঋত্বিক ঘটকের জন্মদিন, তো ঋত্বিক ঘটক বারবার নিজের কাজকর্মের মধ্যে দিয়ে মানুষকে হ্যামার করতে চেয়েছেন। তো আমার খালি এটা মনে হয় হুম যে হুম প্রণবেন্দু বলছেন তুমি হাত পাখার মতো দুলে ওঠো, ওঠো হে প্রেমিকা, এই এই যে দুলে ওঠানো, মানে মানে এটাও হুম কি মানে হুম। একরকম হ্যামার করা নয়, মানে হ্যামার করা মানে ওই অর্থে বলছি না আমি, মানে এই যে বারবার একটা হ্যাঁ, লোককে। হ্যামার করা তো বটে, হ্যামার করা বটে। কিন্তু কখনোই যে কথাটা আমরা বারবার বলছি, যে কখনোই কোনো উচ্চকিত কোনো ইয়ে নেই, কোথাও কোনো হুম, উচ্চারণ উচ্চ মানে চিৎকার করছে না, কোথাও কোনো চিৎকার নেই। এই প্রবন্ধবাবু লিখছেন যে চারদিকে এত আগুন, তবু দমকল গুলো শান্ত হয়ে শুয়ে আছে। এই এই দমকল শান্ত, সবাই শান্ত নিস্তরঙ্গ, কিন্তু একটা ফল্গু হুম, স্রোত বারবার বয়ে যাচ্ছে। এটাকে হ্যামার করছেন, অসম্ভব ভাবে আঘাত করছেন। ওই মেয়েটির চোখের জল যখন ফলসা গাছের তলায় বসে তার পুকুরের হুম, গিয়ে, পুকুরের জলে গিয়ে মিশছে, এবং তখন যে হুম, ঢেউ তৈরি হচ্ছে, এই যে ভেতরে ভেতরে যে হাতুড়ির শব্দ আমরা শুনতে পাই, সেই হাতুড়ি বাইরের শব্দে, বাইরের উচ্চ মানে উচ্চকিত তর্কে, বাইরের উচ্চকিত হুম, আঘাতে তা প্রকাশ পেতে পারে না। তা অত্যন্ত ভেতরের ব্যাপার, তা অত্যন্ত ভেতরের ব্যাপার বলেই তা অত্যন্ত গভীর ব্যাপার। একেবারেই একেবারেই। মানে আমি আর বলতে আমার চাইছি আর একটা। এই এই বিষয়টা। হ্যাঁ বল বল। না না, তুমি বলো 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 না আমি বলো। বলছি এই বিষণ্ণতা তা এত গভীর হুম, থেকে উৎসারিত, তা এত ভেতর থেকে উঠে আসা, যে তা বাইরে এসে তার প্রকাশ ভঙ্গিমা
অত্যন্ত নিস্তরঙ্গ হয়ে পড়ছে, যা খুবই জরুরি। এবং এই নিস্তরঙ্গ আমাদের বারবার দেখতে হবে যে এই নিস্তরঙ্গ এই কবিতার মাঝখানে চুপচাপ চলছে চলছে চলছে, হঠাৎ হঠাৎ চমকে ওঠার মতো উনি চমকপ্রদ সব লাইন ব্যবহার করছেন। মানে ওই জবা ফুল দপদপ করে ফুটে ওঠা, বগনভলিয়ার টঙ্কার দিয়ে জেগে ওঠা, বা লেডি বেগুনের মেয়ে বুনো মহিষীর মতো বাসে উঠে পড়ছে, এমন এইসব আচমকা চমকপ্রদ লাইন এমন এমন কবিতায় উনি নিস্তরঙ্গ ভাবে যেতে যেতে একটা ন্যারেটিভ তৈরি করতে 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 হঠাৎ এসে ব্যবহার করছেন। কিন্তু আমরা চমকে উঠছি, পাঠক স্তব্ধ হচ্ছে মুহূর্তের জন্য, কিন্তু পাঠক কোথাও মানে এটা ভাবছে না, এটা এটা বুঝতে পারছে না পাঠক যে এটা কিন্তু আচমকা উড়ে এসে জুড়ে বসা কোনো শব্দবন্ধ নয়, বা এই লাইনটি আচমকা কবিতায় আসেনি। তা তৈরি হতে 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 কবিতাটি এক জায়গায় এসে এমন একটি লাইনে এসে উপস্থিত হচ্ছে যে কবিতাটি এক জায়গায় কালমিনেট করছে, এবং পাঠক সেই কালমিনেশনের জায়গা থেকে নিজেও ওই কবিতাটিকে বুঝতে পারছে, এবং তার দুঃখবোধ, পাঠকের বিষাদবোধ, সেখান থেকে পাঠক তার রস খুঁজে নিতে পারছে। যা খুব শান্ত হয়ে শুরু হয়, কিন্তু হঠাৎ করে কোনো একটি লাইনে এসে পাঠককে আঘাত করতে শুরু করে। যে হ্যামারিং এর কথা তুই বলছিস, তা কিন্তু খুব ভেতরের হ্যামারিং, খুবই বাইরের ওই ঋত্বিক ঘটকের মতো ওই বারবার আমাকে হ্যামার করতে হবে করতে হবে বলে চিৎকার নেই, কোথাও কোনো চিৎকার চাটাবেছি, খুব শান্ত, খুব শান্ত, ফল্গুর যেন মতো একটা আর কি একদম। ফল্গুর মতো, খুব ফল্গুর মতো বয়ে যাচ্ছে, যেন ভেতরে ভেতরে কোন একটা সাবতর চলছে মানব সমাজকে আরো সুস্থ আরো সুস্থির করার জন্য। এবং এত কিছুর পরে মানে এই লোকটা কিন্তু মানুষের হাত ছাড়ছে না আর কি, মানে না, মানে ছাড়ছে না, মানুষের ছাড়ছে বিরুদ্ধে না, তার সেটাই। ক্ষোভ আছে, অভিমান আছে, সবকিছুই আছে, কিন্তু আলটিমেটলি মানে মানে এত না, ডিরেক্ট ছাড়ছে মানুষের না। এবং দিকে নামে একটা বইও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমার মনে হয় ধর এই বইটি তো পূর্ণবেন্দু বাবুর সিগনেচার বই সেই অর্থে। হুম, মানে হুম, আমার আরো আরো বেশ কিছু প্রিয় বই হচ্ছে সদস্ট্রিটের বারান্দা, আমার প্রিয়, খুবই প্রিয় হুম, বই। হুম, হুম, আহ নিজস্ব ঘুড়ির প্রতিও খুবই ভালো বই। কিন্তু মানুষের দিকে এমন একটা দিক চিহ্ন তার কবিতা জীবনে, সেই দিক চিহ্নটি উনি সারা জীবন বহন করেছেন, এবং সেই দিক চিহ্নটি উনি যে কবিতা সম্পর্কে, নিজের নিজের কবিতা সম্পর্কে বা বিশ্ব কবিতা সম্পর্কে উনি যা যা বলছেন, সেখানে হুম, মানুষের দিকে একটি সিগনেচার হয়ে থাকছে ওনার কাছে। এবং এটাই উনি সারা জীবন ভাবে, সারা জীবন এই মানুষের কাছে থাকতে গিয়ে মানুষ থেকে দুঃখ পেয়েছেন, বেদনা পেয়েছেন, মানুষ তাকে আশ্রয় দিয়েছে, কামড়ে দিয়েছে, কিন্তু উনি কেয়ার করেন। উনি বারবার হুম, আবার বন্ধুর কাঁধেও হাত রাখতে চেয়েছেন, শত্রুর কাঁধেও হাত রাখতে চেয়েছেন, আবার জ্যোৎস্নাও চেয়েছেন। এই জ্যোৎস্না এবং বন্ধু শত্রু একসাথে মিলেমিশে তার জগৎ, তার জগৎ তাই এত বড়, তার জগৎ তাই এই সমগ্রতায় পূর্ণ না, আর একদম সমগ্র জীবন তার, যেখানে কেউ বাদ পড়ছে না। পোষা খরগোশটি হুম, পর্যন্ত বলছে যে, বলছে হুম, তোমার কি টেবিলের পায়াটা দেখে তোমার শাল গাছের কথা মনে পড়ে? পোষা খরগোশের প্রতি উনি বলছেন হুম, 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 যে, হুম। এবং শেষে গিয়ে বলছেন যে আমি পোষা খরগোশ, আমি তোমার মতো বোবা হতে চাই। বোবা হতে চাই, যে হ্যাঁ। আমারও ওই ওই এই আধুনিকতা, এই সমাজ, এই সমাজ, এই যাদবপুরের মতো সমাজ, এই শহুরে এই হুম, আরবান জায়গায় ঘুরতে ঘুরতে আমারও যেন এই টেবিলের পায়ের কাছে গিয়ে আমার তোমার জঙ্গলের এই শাল গাছের কথা মনে পড়ে। এখানে উনি এই পোষা খরগোশের সাথে নিজেকে যেভাবে রিলেট করছেন, সেখানে পোষা হুম, খরগোশটিও একটি মানুষ, একটি প্রাণী, হুম, যার সাথে একটি একটি প্রকৃতির একটি উপাদান, যার সাথেও উনি হুম, একাত্ম বোধ করছেন। জাল ফেলছে যখন সুন্দরবনের এই এই মানুষের দিকে বলতেই সুন্দরবনের বহু রেফারেন্স আছে, হেতাল আছে, হুম, ক্যানিং পাড়ের চাষি হুম, আছে, হুম, জাল ফেলা আছে। এবং যে লোকটি জাল ফেলছে, সেই লোকটি জাল হুম, ফেলার পরেই যখন মাছ ওঠার আগেই উনি গিয়ে পরের লাইন শেষ করছেন একটু গ্যাপ দিয়ে, যে রেস্তোরাঁয় হুম, ব্রেকফাস্ট দেওয়া হবে, বোঝা হুম, গেল হুম, রেস্তোরাঁয় ব্রেকফাস্ট দেওয়ার আগে একটা খাবারের প্রস্তুতি চলছিল, মাছ ধরা চলছিল, মানুষের কর্মজীবন চলছিল, খুব ভোর 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 হওয়ার আগেই একটা কর্মজীবন মানুষের শুরু হয়ে গেছে, যা খুব নিস্তরঙ্গ ভাবে শহরে পৌঁছচ্ছে। এবং রেস্তোরাঁর একটা প্লেট আসছে, সেই প্লেটে খেয়ে এইবার শহরের মানুষ ওই ক্যানিং পাড়ের ওই মাকলা নদীর ওই জেলে যিনি মাছটা ধরছেন, বা যিনি বাকি মানুষের খাবারের বন্দোবস্তের জন্য ভোর রাত থাকতে থাকতেই বেরিয়ে পড়েছেন নদীতে, তিনি এই হুম, এই একাত্ম হয়ে পড়ছেন নিমেষে এই শহরের রেস্তোরাঁর সাথে। বা ক্যানিং পরের চাষিটি ট্রেন ধরছে ক্যানিং থেকে, তিনি একাত্ম হয়ে পড়ছেন, এই ভোর ভোর থাকতে মানুষের এই যাত্রা শুরু হয়ে যাচ্ছে। এখানে উনি এখানে উনি একা, এখানে উনি অনন্য। মানে যে হুম, কোনো মানুষের সাথে যে কোনো মানুষের মিল ঘটিয়ে দেওয়া, যে কোনো মানুষের কাজের সাথে আরেকটি মানুষের কাজের মিল ঘটিয়ে দেওয়া, এখানেই হুম, উনি এতটাই সফল। এবং বাংলা কবিতায় বাংলা কবিদের মধ্যে এইরকম মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি করা, মানুষ শত্রু মিত্র নির্বিশেষে প্রতিটি মানুষের হুম, বুকের কাছে মানুষ শুয়ে থাকা, আলতো বিড়ালের হুম, মতো, খুব আদুরে হুম, বিড়ালের মতো, খুব দুঃখী বিড়ালের মতো হুম, শুয়ে থাকা, খরগোশের হুম, মতো খুব ওই
তুলোটে একটা অত্যন্ত আদরের একটা ইয়ের মতো থেকে যাওয়া, এটা প্রণবেন্দু জীবনের একটা খুবই বড় পাওয়া। এবং প্রণবেন্দু বাকি কাব্য জীবনে প্রণবেন্দুর পাঠক সমাজকেও প্রণবেন্দু এই অপূর্ব পাওয়া পাঠক সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে। পাঠক খুব কৃতজ্ঞ থাকা উচিত তার কাছে যে বাংলা কবিতায় এরকম কিছু কবিতা বাংলা কবিরা পড়তে, বাংলা পাঠকরা এইসব কবিতা পড়তে পেরেছেন। এটাও তো একটা সোশ্যাল কমিটমেন্টই বটে। সোশ্যাল কমিটমেন্ট। উনি তো বারবার বলছেন ওনার কবিতার ইয়েতে, আমি এখানে বলেওছি যে কবিতাকে উনি বিশ্বাসও করছেন না কোনো রাজনৈতিক ফতোয়া, কবিতাকে উনি বিশ্বাস করছেন না আর্ট ফর আর্টসে। এই দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে উনি জীবন তো সাদা কালো নয়, জীবন কেন, প্রকৃতি জীবন কিছুই সাদা কালো নয়, তার মাঝখানে অনেক শেড থাকে, অনেক গ্রে থাকে। এই মাঝখানটা দিয়ে উনি যাতায়াত করছেন, যে মাঝখানটা কিন্তু মানে খুব সহজ পথ নয় যাওয়া, যে কোনো খুব সরু তারের উপর উনি যাচ্ছেন। যে উনি এই যে উনি বলতে চাইছেন যে আমি কবিতা লিখছি তার কারণ যদি একটি মানুষেরও বা দুটি মানুষেরও আমি কোনো উন্মিলন করতে পারি তার মানস চেতনা, তার চেতনায় যদি আমি বিন্দুমাত্র উদ্ভাস ঘটাতে পারি, সেটাই আমার কবিতার সার্থকতা, সেটাই আমার কবি জীবনের কাজ। উনি নিজেও সেটা বলছেন, নিজে খুব পরিষ্কার। এবং এটা দেখা যায় যে উনি নিজের কবিতা সম্পর্কে যা যা বলছেন এবং উনি কবিতায় যা লিখছেন, এটা এতটাই একাত্ম, বোঝা যায় যে ওনার কবিতার প্রতি যে দৃষ্টিভঙ্গি, এবং সেখানে উনি যখন লিখছেন বা উনি যখন বলছেন, সেটা এতটাই সৎ এবং এতটাই সোজা, এতটাই সহজ, এতটাই কি বলবো, মানে এতটাই মুক্ত, এতটাই মুক্ত যে ওনাকে কোথাও বাধা পেতে হচ্ছে না। উনি যেন জানেন উনি কি করতে এসছেন, উনি কি লিখতে এসছেন, উনি জানেন। উনি জানেন ওনার উপাদানগুলো কি আছে, জানালার বাইরেই যে ওনার উপাদান পড়ে আছে, যাদবপুরের রাস্তায় বেরোলেই যে ওনার উপাদান পড়ে আছে, লেডিপ ব্রাবনের মেয়ে যে ওনার একজন উপাদান, রডোডেন্ডন এই বোগনভিলিয়ার টঙ্কার দিয়ে জেগে ওঠা যে একটা উপাদান, এই টঙ্কার শব্দটি ব্যবহার, কি অদ্ভুত সব ব্যবহার করছেন। এই দপদপ করে আমরা জবা ফুল দেখলে বুঝতে পারি, আমরা তো হয়তো কুড়ি থেকে জবা ফোটা, এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা তো আমরা সাধারণত দেখতে পারি না। রাতের বেলা কুড়ি দেখি, সকালে উঠে দেখি জবা ফুটে আছে। এই যে মাঝখানের পথটা যে দপ করে ফুটে উঠেছে কখন, এই দপদপ শব্দটা আমাদের চমকে দেয়, কিন্তু পাঠক হিসেবে আমরা চমকে যাই যে একটা জবা ফুল, যে জবা ফুলের সাথে আমাদের মানে আপামর বাঙালির একটা সম্পর্ক, যে যে জবা ফুল, সেই জবা ফুলের যে দপদপ করে জবা ফুল ফুটে উঠতে পারে, এক আশ্চর্য মেজারি। এবং মানে ইয়ে তো বটেই, মানে কি বলবো, মানে খুবই ইউনিক, খুবই ইউনিক। কিন্তু ভাবলে দেখা যায় যে এই দপদপ করে টঙ্কার দিয়ে জেগে ওঠা, জ্যোৎস্নার তীর ভেঙে পড়ে আছে ছাদের ওই পড়ে থাকা জলে, এই যে উপমাগুলি, এই যে আশ্চর্য সব চমকপ্রদ বিশেষণ উনি ব্যবহার করছেন, কোথাও কবিতার সাথে, কোথাও কবিতার কোনো কবিতার দেহের সাথে তাকে কোথাও অতিরিক্ত বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে একটা কবিতার ইন্টিগ্রাল পার্ট, কবিতারই অংশ, তা কবিতার দেহে কোনোটা তার ফুসফুস, কোনোটা তার লিভার, কোনোটা তার ইয়ে, কোনোটাই আলাদা করে কিছু বেরিয়ে নেই, পুরোটাই এমন ভাবে কোনোটাই বেমানান্ত নয়ই, বরঞ্চ পাঠের পর যখন চমকে ওঠে চমকপ্রদ বাক্য পড়ে, এতটাই মানানসই মনে হয়, হওয়ার পরে আর একবার চমকে উঠতে হয়, দুবার, তিনবার, চারবার, বারবার চমকে উঠতে হয় যে এই লাইন লিখলেন কি করে। এইটা আমার মনে হয় পূর্ণেন্দু বাবু সম্পর্কে, যেটা বাংলা কবিতায় মানে কবিতার যে ধারা, বাংলা কবিতার ধারা, সেখানে এই ধরনের খুবই উচ্চকিত, খুবই চমকপ্রদ বিশেষণ ব্যবহার, চমকপ্রদ উপমা ব্যবহার আমরা কম পাই। প্রচুর পেয়েছি, প্রচুর পেয়েছি। উৎপলে তো প্রচুর চমকপ্রদ সব উপমা ব্যবহার আছে, কিন্তু কখনোই তা এইরকম সহজ সাধারণ সাবলীল ভাবে চলতে চলতে গিয়ে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে না, হঠাৎ করে দপ করে ফুটে ওঠে। তার যেন একটা অনিবার্যতা ছিল, তা যেন আস্তে আস্তে চলতে শুরু করেছিল। কিন্তু এই অনিবার্যতা যখন হঠাৎ করে প্রকাশ পায় প্রণবেন্দুর কবিতায়, তখন আমরা কিন্তু পাঠক দুবার বারবার চমকে উঠতে হয়। এই চমকে ওঠাটাই, চমকে দেওয়াটা প্রণবেন্দুর, মানে প্রণবেন্দু খুব নিস্তারঙ্গ। প্রণবেন্দু বারবার বলছেন আমি ওই উচ্চকিত কোনো শব্দ পছন্দ করি না, আমি একা থাকতে পছন্দ করি, আমি নিস্তরঙ্গ জীবনই আমার পছন্দ। কিন্তু উনি যখন ওই লাইনগুলো লিখছেন, তখন সেটা এমন ভাবে ফুটে উঠছে, এবং তারপরে ফুটে উঠেই আবার কবিতার শরীরে মিশে যাচ্ছে, কোথাও আলাদা করে আর কিছু থাকছে না। মানে শুধু ওই দপ করে জবা ফুল ফুটে ওঠা, বা টঙ্কার দিয়ে বোগনভিলিয়ার জেগে ওঠা, বা শূন্যে ছোড়া মেরে পাখি উড়ে যাওয়া, এই লাইনটি আলাদা করে আমরা আর মনে রাখবো না, আমরা পুরো কবিতাটা মনে রাখছি। এই লাইনটি আলাদা করে আমরা বলছি না, মানে লাইনটি আলাদা করে কোনো তার ইয়ে থাকছে না, কিন্তু লাইনটি আমাদের বারবার ভাবাচ্ছে, বারবার ওই কবিতার মধ্যে থেকেই ভাবাচ্ছে, আলাদা হয়ে ভাবাচ্ছে না। সুদীপ্ত রায়, সুদীপ্ত দার সম্ভবত এটা আইডেন্টিটি হয়ে যাচ্ছে না। আইডেন্টিটি হয়ে যাচ্ছে একমাত্র লাইনটাই যে আইডেন্টিটি তা নয় আর কি, না, একদম নয়, একদম নয়।
হ্যাঁ গৌরব বলো। হ্যাঁ, সুদীপ্ত দা সম্ভবত একটা প্রশ্ন করেছেন, সুদীপ্ত রায়। হুম হুম আহ হুম। আমি একটু আগে দেখালাম যে আসলে দুঃখ মানে তো নিজের সঙ্গে নিজের কথা বলা, সলিলোকি। তবে তবে কি প্রণবেন্দুর কবিতাও কি তাই নিজের সাথে নিজে কথা বলা মনোলগ? না, দুঃখ মানেই যে নিজের সাথে নিজের কথা বলা, এরকম নাও হতে পারে, এরকম নাও হতে পারে। দুঃখ মানে নিজের সাথে কথা বলা তো বটেই, অন্তত দুঃখ বোধ যেখান থেকে জন্মায় তা নিজের সাথে নিজের কথা বলা থেকেই দুঃখবোধ জন্মায়। বা কখনো কখনো কথা না বলেও দুঃখবোধ জেগে ওঠে, আমরা বুঝতে পারি না কোথা থেকে দুঃখ উচ্চারিত হয়, কোথা থেকে আমাদের মনে এত বিষাদ, এত দুঃখ চলে আসে। তা কখনো হুম কখনো সলিলকি, আবার কখনো কখনো সলিলকি নাও হতে পারে। আমার বন্ধু আমাকে এসে যদি বলে, আমার বন্ধু যে সে খুব দুর্দশাগ্রস্ত, সেই বন্ধু থেকে উচ্চারিত হতে পারে আমার দুঃখ। আমার সমাজের দুরবস্থা দেখে, আমার সমাজ পারিপার্শ্বিকের দুরবস্থা দেখেও আমার হতে পারে, কিন্তু সেই দুঃখ বোধটা হয়তো আমার নিজের থেকে উচ্চারিত হচ্ছে, সেই দুঃখ বোধ হয়তো আমি এখান থেকে পাচ্ছি। কিন্তু আমার বা পরিবেশ বা প্রতিবেশ বা মানুষ বা কোনো প্রাণীর দুঃখবোধ থেকেও আমার মধ্যে দুঃখবোধ সঞ্চারিত হতে পারে, যা প্রণবেন্দুর কিন্তু হয়েছে। তো এই যে হয়েছে একেবারে। প্রণবেন্দুর কবিতায় প্রণবেন্দু বাইরে থেকে বারবার দুঃখবোধ আরোহণ করছেন, এবং সেই দুঃখবোধ নিজের মধ্যে বারবার জারিত করে কিন্তু তার দুঃখবোধ আরো বড় হচ্ছে, যা একটা কবিতার হুম ফর্মে গিয়ে তা যাচ্ছে, নিয়ে যাচ্ছে তাকে সেই দুঃখবোধকে। আমার এরকম মনে হয় আর কি, এটাই মনে হয় আমার। হুম হুম। গৌরব, তোর কিছু বলার আছে? না, আমার কিছু বলার নেই, আমি এতক্ষণ ধরে আচ্ছা মুগ্ধ শ্রোতার মতো শুনলাম বরং। আচ্ছা আচ্ছা, সমীর দাস বোধহয় একটা লিখেছেন যে সৌম্য মিত্রের নাটক, ওই কমেন্টারি শো করা যাবে? হুম হুম হুম, হুম। দেখাচ্ছি। উচ্চকিত শব্দের প্রসঙ্গে বোধহয় এই কমেন্টে এসেছিল একেবারে। এটা একটি শম্ভু মিত্রের প্রযোজনার মতো উচ্চকিত নয়। হ্যাঁ সে তো অবশ্যই, তবে একটা কথা বলি, শম্ভু মিত্র এর মতো আসলে এইখানে একটু তুলনাটা একটু বোধহয় একটু ঠিক হবে না। কারণ শেষ পর্যন্ত তো কবিতা একটি খুবই আম, খুবই ব্যক্তিগত জীবন থেকে উঠে আসা, তার পারিপার্শ্বিক, তার পরিবেশ, তার প্রতিবেশ এবং প্রকৃতিকে নিয়ে গড়ে ওঠা, কিন্তু ব্যক্তি মানুষের জীবন থেকে গড়ে ওঠা, ব্যক্তি মানুষের হাত থেকে নির্গত কোনো শিল্প। সেখানে দাঁড়িয়ে সৌমিত্র জীবনের যে কাজ তা মূলত পারফর্মিং আর্ট। কিন্তু যদিও সৌমিত্র বিভিন্ন নাটক উনি লিখেছেন বা এ করেছেন, কিন্তু মূলত পারফর্মিং আর্ট। কবিতার যে সূক্ষ্মতা, কবিতার যে চলন, কবিতার যে আহ, কবিতার হয়ে ওঠা, এই হয়ে ওঠার হুম সাথে সৌম্যমিত্রের কাজের এইভাবে তুলনা করাটা বোধহয় ঠিক হবে না, আমার যা মনে হয়। সে তো আমরা এও বলতে পারি যে যদি নাটকের কথাই আমরা বলি, তাহলে টিনের তলোয়ারে যে ভয়ঙ্কর উচ্চকিত সব ডায়লগ আছে, যে কারণে টিনের তলোয়ার উৎপল দত্তের মানে আমাদের খুব প্রিয় নাটক হয়ে ওঠে, যে প্রতিটা ডায়লগেই আমরা হাততালি দিতে ইচ্ছা করে, প্রতিটি ডায়লগেই আমাদের চমকে যেতে ইচ্ছে করে, যদিও তার যথেষ্ট হুম উচ্চকিত, কিন্তু খুব প্রয়োজনীয়, খুব প্রয়োজনীয়। হুম কিন্তু কবিতার ক্ষেত্রে এটা বোধহয় খুব একটা প্রয়োজন হয় না, এই তুলনাটাও বোধহয় আমি ঠিক এই তুলনার পক্ষপাতী নই আসলে। হুম। কবিতা কি হাততালি আদৌ ডিজার্ভ করে? হ্যাঁ, কেউ যদি হাততালি দেয় তাকে তার হাত বেঁধে রাখার দরকার নেই। তবে হাততালি কেউ দিতে পারে, কিন্তু মানে মানুষ প্রাণের আনন্দে তার শিল্প, কবিতা পড়ে বা কোনো একটি গান শুনে বা কোনো একটি ছবি দেখে যদি আনন্দে হাততালি দিয়ে ওঠে, তাকে আটকানোর কোনো দরকার নেই। কিন্তু কবিতা হাততালির বিষয় নয়, এটা বলতে পারি বলুন, এটা হাততালির ঠিক বিষয় নয়। বরঞ্চ হাততালিটা ভেতরে ভেতরে হৃদয়ের সাথে হৃদয়ের ঘষা খেয়ে হতে পারে। হ্যাঁ, রক্ত মাংসে ঘষা খেয়ে সে তালিটা বাজতে পারে, কিন্তু সেটা সত্যি সত্যি মানে করতালি, মানে দুটো হাত নিয়ে তালি দিতে হবে, এরকম বিষয়টা ঠিক কবিতার ক্ষেত্রে মনে হয় না। তবে কেউ দিলে তাকে হাত বেঁধে রাখার দরকার নেই, গণতান্ত্রিক পরিবেশ, সেটা রক্ষা করাই ভালো। সুচিত, তোমার এই এই আধ ঘন্টা তুমি যা বললে, এখন কি কথা প্রসঙ্গে এমন কিছু মনে হলো যেটা তুমি আধ ঘন্টায় বলনি বা মিস করে গেছো, বা এটা এখন বলতে ইচ্ছে করছে? এরকম কি কিছু আছে যেটা বলতে ইচ্ছে করছে? এরকম তো এই মুহূর্তে কিছু হচ্ছে না। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রণবেন্দু বাবুর যে আহ, কাব্য জীবন, প্রণবেন্দু বাবু যে হুম কবিতা লিখে গেছেন, তার উত্তরসূরি হিসেবে বাংলা কবিতায় কি আছে হুম। এটা নিয়ে একটু যদি কথা বলি, তাহলে আমরা হ্যাঁ দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ। হুম হুম যে এই প্রণবেন্দুর এই ভঙ্গিমা, এই ভাব ভঙ্গিমা, প্রণবেন্দুর কবিতার চলন, এটা খুব একটা তার পরবর্তীকালে আমরা পাই না। কিছুটা আমরা ওই ছয়ে ভাস্করদার কবিতায় এক ধরনের দুঃখবোধ পাই আমরা, কিন্তু হুম ভাস্করদার দুঃখবোধ ঠিক প্রণবেন্দুর দুঃখবোধের মতো এত বড় বলে মতো আমার মনে নয়। হয় না। ভাস্কর যদি কেউ থাকেন, মানে এটা আমার হুম নিজের কথা বলছি, যে হুম ভাস্করদার দুঃখবোধ আছে, ভাস্করদার দুঃখবোধ অপূর্ব সব দুঃখবোধ আছে অবশ্য,
কিন্তু সেটা সবসময় খুব মনে হয় যেন তা আরবান, তা ঠিক ক্যানিং পরের চাষির নয়, তা ঠিক জাল মাতলা নদীতে জাল ফেলা ভোর হওয়ার আগেই মাতলা নদীতে গিয়ে জাল ফেলা জেলের দুঃখবোধ নয়, তা ঠিক চারদিকে আগুন লেগেছে যে দমকল গুলো শুয়ে থাকার মতো নিষ্পৃহতা নয়। সেই ভাস্করদার দুঃখবোধ খুবই আরবান সেই অর্থে, এবং কখনো কখনো দেবতার সঙ্গে বইটি বাদ দিলে বাকি ভাস্করদার কবিতার যে দুঃখবোধ, সেই দুঃখবোধের সেই দুঃখবোধ আমাদের বিষণ্ণ করে, সেই দুঃখবোধ আমাদের মরবিড, এক ধরনের মরবিডিটি দেয় ঠিকই, কিন্তু কিন্তু তা কখনোই প্রণবেন্দু মেলানকলি নয়, তা প্রণবেন্দুর মতো এত বড় পরিসরে ধরা পড়ে না। তা যদি ভাস্করদের যে আরবান উপমা, যে আরবান উপমা ব্যবহার বা যে ইমেজারি ব্যবহার বা চিত্রকল্প ব্যবহার, সেখানে দাঁড়িয়ে খুব আরবান লোক ছাড়া ভাস্করদার কখনো কখনো ভাস্করদার কবিতা আমার মনে হয়েছে যে এই মরবিডিটি বা এই মেলানকলি থাকলেও তা কখনো কখনো সবার জন্য বোধহয় নয়। প্রণবেন্দু যেমন সবার জন্য, প্রণবেন্দু আরবান বা রুরাল বা এরকম কোনো কোনো সীমানার রেখা প্রণবেন্দুর ক্ষেত্রে টাকা টানা যাবে না। প্রণবেন্দুর দুঃখবোধের ক্ষেত্রে, প্রণবেন্দুর সুখবোধের ক্ষেত্রে, প্রণবেন্দুর ভাস্করের সুখবোধ সুখবোধ আছে। আমরা দেখি যে ওরা যখন একটা লাইন আছে ভাস্করদার লেখায় যে পুলিশও আমাদের দিকে তাকিয়ে তাকায়, চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমরা যখন করি কি জানো না, পুলিশও তাকায় দেখে নেয় সিগারেট ধরায়। এই সিগারেট ধরানো, এই যে পুলিশ সিগারেট ধরালো আমাদের চার রাস্তার মোড়ে দেখে, এর মধ্যে একটা এই চার রাস্তার মোড়ে পুলিশ এ করা, পুলিশ সিগারেট ধরানো মানে পুলিশের মধ্যে আমাদের দুজনের প্রেমিক প্রেমিকার মধ্যে যে আনন্দ, যে রস যে রসঘন পরিবেশ তৈরি হচ্ছে, তা পুলিশের মধ্যে সঞ্চারিত হচ্ছে, কিন্তু তা কখনোই তার লোকালিটি থেকে বাইরে বেরিয়ে যেতে পারছে না। কিন্তু প্রণবেন্দু যখন ইমেজারি ব্যবহার করছেন, উপমা ব্যবহার করছেন, তা খুবই লোকেল, তা খুবই স্থানিক। আমি বারবার বলছি, তা বাদাম পাহাড়ের কথা বলছেন না, তিনি জাহাজে সাইরেন ওঠার কথা বারবার ব্যবহার করছেন না, তিনি সিগালের কথা, বা সমুদ্র সিগাল উড়ে যাওয়ার কথা, বালি ঝড়ের কথা, মরু ঝড়ের কথা, এসব কিছু বলছেন না কোথাও। বা বললেও তা তার কবিতার মূল ইমেজারির সাথে কোনো যায় না। বেশিরভাগটাই তার নিজের জানলার বাইরে থেকে নেওয়া, বেশিরভাগটাই তার পরিবেশ থেকে নেওয়া, প্রতিবেশ থেকে নেওয়া। কিন্তু কোথাও সেই ইমেজারি গুলো তার পরিবেশ বা প্রতিবেশে আটকে থাকছে না। আমার ভাস্করদার ক্ষেত্রে মনে হয় কখনো কখনো সেটা খুব আরবানিটা আটকে থাকছে হয়তো, এবং তা অনেক বড় হয়ে উঠছে না এই কারণে। প্রণবেন্দুর দুঃখ যত বড়, এই যে প্রণবেন্দু দুঃখের বড় দুঃখ চাইছেন না, আরো দুঃখের সাথে ঘর করতে চাইছেন, ভাস্করদা ঘর করেছেন দুঃখের সাথে, ভাস্করদার বেদনা বোধ আছে, কিন্তু ঘর করতে চাওয়াটা, এই আকুতিটা নেই। এই এত বড় দুঃখের মধ্যে দুঃখ পেয়ে দুঃখ পাওয়া আছে, দুঃখ বোধ থেকে যাত এক দুঃখ আছে, প্রণবেন্দুর দুঃখ বোধ থেকে এক ধরনের উৎসারিত আলো আছে, যে আলো অনেক বড়, যে যেটা দুঃখ বোধ পেরিয়ে যেতে বা দুঃখের মধ্যে থেকেই আনন্দ পেতে। এটা এই পার্থক্যটা আমার মনে হয়। আর প্রণবেন্দুর পরবর্তীকালে, ভাস্করদার পরবর্তীকালে যে বাংলা কবিতার ধারা, সেই ধারায় যদি আমরা পরবর্তীকালে 7-এর দশক দেখি, বা আমরা তারপরে 8-এর দশক, 9-এর দশক এসব যদি দেখি, তাহলে প্রণবেন্দুর এই যে চলন, প্রণবেন্দুর কবিতার যে চলন, প্রণবেন্দুর যে বেদনাবোধ, তার যে বিষাদ সিন্ধু, তার যে ঢেউ, এই ঢেউ কিন্তু বাংলা কবিতায় পরবর্তীকালে খুব বিচ্ছিন্ন ভাবে ছাড়া খুব একটা আমি লক্ষ্য করিনি। দু একটা উদাহরণ দেবে, যে বিচ্ছিন্ন উদাহরণের কথা তুমি বলছো, দু একটা এরকম কি মাথায় আসছে কিছু? আমি বলছি কারুর লেখায়, কোনো কোনো লেখায় হয়তো কোন একটি বিচ্ছিন্ন দুঃখ থাকতে পারে, বা কোনো একটি ইয়ে থাকতে পারে, এই ধরনের বিষাদের কথা এই ধরনের থাকতে পারে, কিন্তু তাদের কবিতার মূল মন্ত্র হয়ে ওঠেনি, আমি এটা বলতে চাইছি আর কি। ভাস্করদার কবিতার একটা মূল মন্ত্র ছিল এই বিষণ্ণতা, এই বেদনাবোধ, কিন্তু তা আমি বললাম যে কখনোই সেটা আমি এই প্রণবেন্দুর বিষাদ বেদনা, প্রণবেন্দুর দুঃখে আনন্দ পাওয়া, দুঃখবোধেই তার বেঁচে থাকা, দুঃখবোধে শত্রু মিত্র নির্বিশেষে সকলের কাঁধে হাত রেখে দুঃখে বেরিয়ে পড়া, বা দুঃখ অভিযানে মাথায় জ্যোৎস্না নিয়ে, এইটা অন্য কারোর আছে বলে আমি এখনো দেখিনি, আমি লক্ষ্য করিনি। থাকতে পারে, আমি পাইনি এরকম। আচ্ছা গৌরব, এটা অর্কদেব কি বলছে একটু কমেন্টটা তোর হ্যাঁ, দেখা। অর্কদা দুঃখবোধ মানে ভাস্কর চক্রবর্তীর দুঃখবোধ প্রসঙ্গে অর্কদা লিখছিল যে মানে ব্যক্তিগত দুঃখবোধ কি মানে আধুনিকতার ধর্ম যেটা। হ্যালো, সুদীপ্তদা কানেক্টেড। হ্যাঁ, আরেকবার অর্ক কি বলেছে একবার? আরেকবার দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, মানে ব্যক্তিগত দুঃখবোধ, এটা কার সম্পর্কে অর্ক বলছে? আমি এটা ওই ভাস্কর চক্রবর্তীর দুঃখবোধ নিয়ে যখন কথা হচ্ছিল,
মানে অর্কদার বক্তব্য ভাস্কর চক্রবর্তীর দুঃখবোধ কি ব্যক্তিগত, সেটাই জিজ্ঞাসা আর করছি। আর একবার কি এলাবোরেট করে অর্ক বলবে, মানে না আমি ঠিক অর্ক আছে, কি আমি যদি একটু বলি, যদি অর্কর মনে হয় যে আমি ঠিক ধরতে পারিনি তাহলে অর্ক আরেকবার বলতে পারি। সেটাতে ভাস্করদার ক্ষেত্রে যদি বলা হয় যে ব্যক্তিগত দুঃখবোধ, এবার দুঃখবোধের মধ্যে একটা তো ব্যক্তি থাকেই। দুঃখবোধ তো ব্যক্তি থেকে মানে ব্যক্তি বাইরে থেকে ব্যক্তির মধ্যে আসে বা ব্যক্তির মধ্যে জন্ম নেয় সেই দুঃখবোধ, এবং সেই দুঃখবোধ ব্যক্তি নিজের মধ্যে লালন পালন করে। সেই লালন পালন থেকে সেই তিনি যদি কবি বা শিল্পী যিনি, তিনি সেই দুঃখবোধ থেকে তার শিল্প বা কবিতা যা দিয়ে তার সৃষ্টি করেন। বা ভাস্করদার ক্ষেত্রে এই দুঃখবোধ ব্যক্তিগত তো বটেই, দুঃখবোধ ব্যক্তিগতই, কিন্তু এই ব্যক্তিগত সবসময় দুঃখবোধটা যে ব্যক্তিগত থাকছে এরকমও নয় ভাস্করদার ক্ষেত্রে। তা কলকাতার বহু মানুষের দুঃখবোধ হয়ে যাচ্ছে। তা আরবানিটির এই একাকিত্ব, তার মরবিডিটি, তার এলিয়েনিয়েশন, সমস্ত কিছু নিয়ে ভাস্করদার তো একটা এলিয়েনিয়েশন আছেই। সেইখান থেকে দাঁড়িয়ে এই দুঃখবোধ ভাস্করদা শুধু নিজে পাচ্ছেন এটা আমার বলা ঠিক হবে না। ভাস্করদা এই দুঃখবোধ হয়তো তার অনেক পাঠকের মধ্যে সঞ্চারও করছেন। কিন্তু আমি বলতে চাইছি যে ভাস্করদার যে দুঃখবোধ, তা তখনই খুব অল পারভেসিভ নয়, তখনই খুব সকলকে নিয়ে এই দুঃখবোধ পাওয়া যাবে না। প্রণবেন্দুর দুঃখবোধ, প্রণবেন্দুর বিষাদ যন্ত্রণা, প্রণবেন্দুর মানুষের সাথে মানুষের যে এলিয়েনিয়েশন, প্রণবেন্দুর যে বোধ, সেটা এত বড়, সেটা অনেক মানুষের সাথে, অনেক অনেক মানুষের সাথে বা সমস্ত মানুষের সাথেই আমরা কোনো না কোনো কবিতা দিয়ে, কোনো না কোনো আম, ইয়ে দিয়ে, ওনার সৃষ্টি দিয়ে আমরা লিঙ্ক করতে পারি। কিন্তু ভাস্করদাকে সবসময় আমি ওইভাবে লিঙ্ক করতে পারবো না সবার সাথে। ভাস্করদার ব্যক্তিগত দুঃখবোধ কখনো কখনো অন্যের মধ্যে সঞ্চারিত হয়নি আমি বলতে পারবো না। এমনকি ভাস্করদার দুঃখবোধে কখনো কখনো পাঠক হিসেবে আমিও খানিকটা দুঃখ পেয়েছি হয়তো, সেই দুঃখবোধ আমার মধ্যে সঞ্চারিত হয়েছে। কিন্তু তা কখনোই প্রণবেন্দুর দুঃখবোধের মতো আমাকে আঘাত করেনি। আঘাত মানে আনন্দের আঘাত, আমি বলছি যে এই আনন্দাশ্রু, এই যে আমি যদি কেঁদেও থাকি প্রণবেন্দুর কবিতা পড়ে, যে আনন্দের কান্না, সেইটা ভাস্করদার দুঃখবোধ আমি পাইনি। সেই অর্থে ভাস্করদার দুঃখবোধ যদি বলা যায় যে কিছুটা ব্যক্তিগত, তা বলা যায়। তবে কি আধুনিকতার লক্ষণ কিনা, এটা খুবই তর্ক সাপেক্ষ ব্যাপার। যে আধুনিকতার লক্ষণ কি কিছু আধুনিক লোক ক্যারি করেন, না সমস্ত আধুনিক মানুষ ক্যারি করেন? তো আধুনিকতার লক্ষণ যে সমস্ত আধুনিক মানুষ সেই সময় দাঁড়িয়ে বহন করছেন এরকম নয়, কিছু কিছু মানুষ বহন করছেন, এবং তারা আরবান বা সেই আরবানিটির যে সমতার কেন্দ্র, রাজনীতির কেন্দ্র, সেইখানে দাঁড়িয়ে যে দুঃখবোধ, সেটাকে আমরা আধুনিকতার লক্ষণ বলে মনে করছি কিনা। যে ক্যানিং পাড়ের চাষির যে দুঃখবোধ আর ভাস্কর চক্রবর্তীর যে দুঃখবোধ, কোনটা আধুনিক, এইটা বিচার করতে যাওয়াটা আমাদের পক্ষে এই মুহূর্তে একটুখানি জটিল বিষয়, অনেক বড় আলোচনার ব্যাপার। যে আমি কেন ওরকারে আধুনিক বলবো, আর কেন আমি ক্যানিং পাড়ের চাষির দুঃখবোধকে তার তার নোনা, তার জমিতে, চাষের জমিতে নোনা জল ঢুকে যাওয়াকে দুঃখবোধ বলবো না। তা আমি জানি না কোনটা আধুনিক বা কোনটা অনাধুনিক। কিন্তু সবসময় আধুনিক বলতে আমরা তাই বুঝি যা ক্ষমতার কেন্দ্র থেকে যে সব আধুনিকতা আমাদের দেওয়া হয়, যা যা আমরা দেখে থাকি ক্ষমতার কেন্দ্র থেকে, আরবান, বিশেষত শহর কেন্দ্রিক যে আরবানিটি, সেখানেই আমরা দুঃখ বলতে পারি। এটাকে যদি অর্ক আধুনিকতা বলে থাকে তাহলে অসুবিধে নেই, কিন্তু এটা আধুনিকতা নিয়ে এখানে এখানে আমার কিছু প্রশ্ন থাকবেই। আর কি কেউ কিছু বলছেন? এখনো পর্যন্ত আর কোনো কমেন্ট নেই। তাহলে কি আমরা অর্ক আমি কি অনুষ্ঠান বোঝাতে শেষের পারলাম? দিকে আমি যাব? আমি হ্যাঁ, অর্ক জিজ্ঞেস করছি, অর্ক কি বোঝাতে পারলাম, না অর্ক আর কিছু বলার আছে? অর্ক হয়তো অর্কদা কমেন্ট করছে। হুম হুম, হতে পারে। তুমি যে বললে যে উত্তর, আমার একটা জিনিস মনে হয় যে এই যে আলোটার কথা বললে, যে এই যে হুম, সব অপমান তুমি ফুল করো, হ্যাঁ অপমান সেটাকে এই যে রেসিপ্রোকালটা, যে ফুল ফুল করার মতো, এটা তো সবাই মানে দুঃখবোধ বেদনাবোধ সবটাই জেনুইন, সবটাই ঠিক আছে, আমি বলছি কিন্তু এই যে ফুল করো, এই এই স্টেটমেন্টটা করার ক্ষমতা তো বহু কবির, মানে অধিকাংশ কবিরই থাকে না, সেটা হয়তো মানে সেটা হয়তো সেটা অবশ্যই 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 ঠিক, সেটা সেটা অধিকাংশ কবি থাকেন, এটা অধিকাংশ কবি থাকেন, সেটা এই সেটা দু একজন উত্তরণটা কি, থাকে। এই উত্তরণটা বলছি এই উত্তরণটা আমি বলছি না যে একজন কবির ডিউটি হতে হবে বা এরকম কোনো স্টেটমেন্ট করছি না, আমি বলছি এই এটাও তো একটা খুব যে এটাও, এটা সকলে পারেন না আর কি, মানে আমি তোমার দুঃখে নিমজ্জিত হয়ে যেতে পারি বা তুমি আমার দুঃখে নিমজ্জিত হয়ে যেতে পারো, কিন্তু তার সঙ্গে যে একটা সঙ্গে উঠে দুজনে ওঠা, এই যে এই ওঠাটা, এই যে কোথাও গিয়ে সামনের দিকে এগিয়ে চলা, এই যে সব অপমান তুমি ফুল করো, এই যে ফুলের মধ্যে যারা সৃষ্টির ব্যাপার আছে, নতুন একটা ব্যাপার আছে, মানে আর একটা নতুন অবশ্যই দিন, এইটা অবশ্যই তো অবশ্যই। সকলের পক্ষে, এই যে তুমি যে মরবিডের কথা বলছো, এইটা তো বহু ক্ষেত্রেই হয়, কিন্তু সেটা প্রণবেন্দ্রের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম বলে মনে হয়।
ঠিকই। আমি আমি একদমই এটাই এটাই বলতে চাইছি আমি, যেটা বহু ক্ষেত্রেই হয়, যে তোর দুঃখে আমি নিমজ্জিত হতে পারি, কিন্তু তোর হুম দুঃখে নিমজ্জিত হওয়ার পরেও যে তোর দুঃখবোধ যখন আমার মধ্যে সঞ্চারিত হলো, আমি যখন নিমজ্জিত হলাম তোর দুঃখবোধে, হুম তখন যদি আমাকে এমন কিছু আমরা দেখতে পাই, এমন কোনো পথ দেখতে পাই, এমন কোনো হুম এমন কোনো রাস্তা দেখতে পাই যে রাস্তা দিয়ে আমরা আবার আমাদের এই যুগল দুঃখবোধ নিয়ে যুগলে হেঁটে যেতে পারবো, সেখানেই তো কবির সার্থকতা, সেখানেই তো কবি আমাদের দুজনকে স্পর্শ করা। এই অর্ক একটা কি লিখেছে। হুম ওর কথা লিখছে, আমি বলতে চাইছি ভাস্কর চক্রবর্তীর কবিতার মেলাঙ্কলি তো ইউরোপ থেকে 100 বছর ঘুরে এসেছে, আধুনিক মনের বীজতলাই তাই, সেই বৈশিষ্ট্যটি খুব প্রকট। খুবই ভালো বললে সুদীপ্তদা, হয়তো ছোট দুঃখ, আমি বলছি এইটাই আধুনিক মননের বৈশিষ্ট্য। প্রণবেন্দু এখানে বড় হয়ে যান স্থানিক ব্যাপ্তির কারণে। তোমার কথায় দ্বিমত নেই। দ্বিমত যখন নেই তাহলে ঠিকই আছে। আমারও অর্ক তোর কথায় কোনো দ্বিমত নেই, যে 100 বছর ঘুরে আসা তুই যে বললি, না এটা খুবই মজার বললি অবশ্য, যে সত্যি সত্যি এই যে দুঃখবোধ বাস করার ক্ষেত্রে এটা 100 বছর ঘুরে আসা তো বটেই। 100 বছর না হলেও হ্যাঁ অনেকটাই ঘুরে আসা, ইউরোপ থেকে ঘুরে আসা অবশ্যই ঠিক। সেটা নিয়ে এবং সেখানে ভাস্করদার মানে ভাস্করদার প্রসঙ্গটা আমি আসলে এই আলোচনার সাপেক্ষে আনলাম। আমি আমার আলোচনার মধ্যে ভাস্করদার কথা আনিনি, যদিও এই বিষণ্ণতা বা বিষাদের কথা বললে আমরা বাঙালি পাঠকরা খুবই পূর্ণবেন্দুর সাথে ভাস্করদার কথা বলতে অভ্যস্ত, কিন্তু আমি সচেতন ভাবেই আমার আলোচনার মধ্যে ভাস্করদার কথা আমি এড়িয়ে গিয়েছিলাম। প্রথম কথা, একটা সুবিধা আমার হয়েছিল এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে পূর্ণবেন্দুর সমসাময়িক কবি ভাস্করদার নন, একটু পরে 1 দশক পরের কবি বলা যেতে পারে, এটা আমার একটু সুবিধা হয়েছিল। কিন্তু আমি হুম কখনোই মনে করি না যে, এবং তুই যেটা বলছিস সেটা আমি একমত, যে এটাকে আধুনিকতার লক্ষণ বলে যদি তুই মনে করিস তাহলে আমি একমত যে এটা তাই। কিন্তু আমার এই আধুনিকতার লক্ষণ নিয়েও, আমি আধুনিকতার লক্ষণ কারা বলছেন, কারা এটাকে আধুনিকতা বলে দিগে দিচ্ছেন, এটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। যে আমি কেন এটাকেই আধুনিকতার লক্ষণ বলবো, বাকিটাকে বলতে পারবো না। কারণ তা ক্ষমতার কেন্দ্রে গড়ে ওঠেনি বলে, আসলে আসলে ক্ষমতার কেন্দ্রগুলো যেখানে যেখানে গড়ে উঠছে, সেখানে সেখানে যা যা যুগ পরিবর্তন হচ্ছে সেগুলোকেই আমরা আধুনিকতা বলে বলে থাকি, সাধারণত বলে থাকি। তো আমি তোর সাথে একমত যে এটা ঘুরে আসা অবশ্যই ইউরোপ থেকে। বাকিটা তো তুইও দ্বিমত নোস, তো আমিও না। ঠিক তুমি আছে যে চলো। আধুনিকতার কথা বললে সেই শঙ্খ ঘোষের লাইন মনে পড়লো, তুমি তাই মিডিয়া যা বানায় তোমাকে, এখন আধুনিকতা কোনটা আধুনিকতা সবাই দেখে দিচ্ছে আর কি, আর এটা কোনটা যে এটা কিন্তু আধুনিকতা না। এটা কিন্তু এটা কিন্তু মানে এটা বরাবরের একটা প্রশ্ন, মানে এটা খুব জটিল প্রশ্ন, যে আমি এটা বলতে কি বুঝি আসলে। আসলে আমরা যদি দেখি যে আধুনিকতা বা উত্তর আধুনিকতা বা এই আধুনিকতার বিভিন্ন যে ভাগাভাগি অমুক তমুক যেগুলো হয়ে থাকে, সেগুলো খুবই ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে উঠে আসা আর কি। ক্ষমতা এবং কিছু কিছু একাডেমিক্সের লোক, কিছু কি মানে এই এক রিসার্চ পেপার লেখার জন্য যারা জন্মেছে আর কি, হ্যাঁ, হুম, এইসব হুম, লোকেদের জন্য এই আধুনিকতা কি, আধুনিকতা নিয়ে এখানে আমরা আলোচনা করতে পারি। কিন্তু কবিতার ক্ষেত্রে বিশেষত পূর্ণবেন্দু বাবুর মতো একজন কবিকে নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, এবং পূর্ণবেন্দু বাবু একটা জিনিস তো বুঝতে হবে যে, আমি যদি এখানে পূর্ণবেন্দু বাবুর কবিতা নিয়ে বলছি যেহেতু কথা, সেখানে পূর্ণবেন্দু বাবুর কবিতার ভাষা, পূর্ণবেন্দু বাবুর কবিতার বোধ, কবিতার প্রাসঙ্গিকতা, এবং কবিতার তার প্রতিবেশ, তার সেই সময়কার 50-এর শেষ দিককার যে ভেঙে পড়া বিশ্বযুদ্ধ চলে গেছে এবং প্রণবেন্দু বিদেশে কাটিয়ে এসেছেন, তিনি আমেরিকায় কাটাচ্ছেন, তিনি লন্ডনে কাটিয়েছেন দীর্ঘদিন, এবং লন্ডনে কাদের সাথে কাটাচ্ছেন, খুব এলিট সোসাইটির সাথে কাটাচ্ছেন, নবনীতা দেবসেনের সাথে ঘুরে বেড়াচ্ছেন, উৎপল ঘুরে বেড়াচ্ছেন, শঙ্খবাবু গেছেন ওখানে দেখতে, আমি এক জায়গায় পড়ছিলাম মাঝখানে, শঙ্খবাবু গেছেন এবং পরের দিন ভারত ইংল্যান্ড টেস্ট, তো উৎপল বাবুকে বলেছেন যে আমি সকাল 9টায় লর্ডসে খেলা দেখতে যাবো। তো উৎপল বাবু একদমই ক্রিকেট দেখতে পছন্দ করছেন না, উনি যাবেন না শঙ্করবাবুকে, তাই প্রণবেন্দুর হাতে গছিয়ে দিচ্ছেন, বলছেন প্রণবেন্দু বাড়ি চলে যাবেন, উনি 9টা নিয়ে। তো এই আর কি আমি বলছি যে, এই প্রণবেন্দু ঘুরে বেড়ানোটা তো সমস্ত জায়গায়, প্রণবেন্দু ইউরোপটা দেখেছেন, আমেরিকা দেখেছেন, সমস্ত আধুনিক শহর, সমস্ত আধুনিক মহাদেশ উনি দেখে ফেলেছেন। দেখে যাদবপুরে ফিরে আসছেন, যাদবপুরে বসে আবার লিখছেন যখন, তখন কিন্তু হুম, উনি ওনার সময়ে বসে অসম্ভব আধুনিক শুধু নয়, ওনার কবিতা যে আমরা এখনো পড়ছি এবং এই যে আমরা দীর্ঘ সময় ধরে ওনার কবিতা আলোচনা করছি, এটাই প্রমাণ করে হুম, যে উনিও অসম্ভব আধুনিক। ওনার ভাষা আধুনিক, ওনার বোধ আধুনিক, ওনার যে মানে ওনার যে ইমেজারি ব্যবহার তা অত্যন্ত আধুনিক। তা কখনোই আমার মনে হচ্ছে না, বা তার কোনো পাঠকের মনে হবে না যে এ তো 1800 শতকের বা 19 শতকের প্রথম দিকে ব্যবহার হয়ে গেছে, যে বিহারী লালের মতো লেখা লিখছেন, এরকম তো কখনো নয়। ওনার সমস্ত ব্যবহার, এই সমস্ত ইমেজারি, সেগুলো খুবই আধুনিক, কারণ উনি নিজেও আধুনিক পুরুষ। ওনার প্রবেন্দুর লন্ডনে আমার কোট প্যান্ট পরা ছবি দেখেছিলাম, সে অসম্ভব আধুনিক পুরুষ, দেখতেও খুব সুন্দর। তো এবং একদম ক্লিন শেভ, বিউটিফুল আধুনিক মানুষ একজন।
কিন্তু উনি যখন নিজের কবিতার ক্ষেত্রে আসছেন, তখন ওনার ভাষা, ওনার চিত্রকল্প সবই খুব আধুনিক, কিন্তু সেই আধুনিকতা পার হয়ে উনি মানুষের দুঃখবোধকে এমন চিরন্তন একটা জায়গা দিচ্ছেন, যা প্রাক আধুনিক, আধুনিক, উত্তর আধুনিক সমস্ত কালেই সেই দুঃখবোধ, প্রণবেন্দুর সেই স্রোত, প্রণবেন্দুর সেই ফল্গু, প্রণবেন্দুর সেই বিষাদ সিন্ধু সমস্ত জায়গাতে, সমস্ত আধুনিকতা, সমস্ত সময়কালে বয়ে যাচ্ছে। কোনো মানুষকে তা ছাড়ছে না। সমস্ত মানুষের মধ্যে যারা পড়ছেন প্রণবেন্দুবাবুর কবিতা পাঠক হিসেবে, প্রণবেন্দু পাঠক পাঠক হিসেবে পড়ার একটা সুবিধা হচ্ছে, প্রণবেন্দু বাবুর কবিতা অত্যন্ত, যেহেতু খুব নিস্তরঙ্গ সহজ ভাষায় লেখা, চলতি ভাষায় লেখা, তাই প্রণবেন্দু বাবু নিজেরই একটি প্রবন্ধ আমি পড়ছিলাম, যেখানে উনি বলছেন যে আধুনিক কবিতা বোঝা যায় না বলে বারবার যে আধুনিক কবিতা বোঝা যায় না, আধুনিক কবিতা বোঝা যায় না। আমার ধারণা আধুনিক করে বোঝা যায় না এই কথাটা অন্য আলোচনা চলে যাবে। আধুনিক করে বোঝা না যাওয়ার, যারা বুঝতে পারছেন না তারা হয়তো পড়েন না, বহুদিন কবিতা পড়েন না, হয়তো কিছুই পড়েননি বহুদিন ধরে কবিতা, তা হঠাৎ করে এসে যদি উনি মানে কিছু অনেক কবিতা জীবনানন্দরাও কেউ পড়েননি, কিন্তু হঠাৎ করে শৈলেশ্বর পড়তে গেলে যা হয় সেরকম অবস্থা হবে, বা হঠাৎ করে এই যা অবস্থা হয়। তো এরকম আধুনিকতা, এটা ভুলও আছে যে আধুনিক কবিতা বুঝি না মানে যে কবিতার লোক এমন নাও হতে পারে, সেটা তো পড়াশোনাই করে না। তার সাথে পড়াশোনার ধারাবাহিকতা থাকতে হয়, তার আধুনিকতা সম্পর্কে তার একটা জ্ঞান থাকতে হয়, যে ভাষা কিভাবে বদলাচ্ছে, তার ইমেজারি কিভাবে বদলাচ্ছে সারা পৃথিবী জুড়ে, সেগুলো তো জানতে হয়। তো প্রণবেন্দু অত্যন্ত আধুনিক মানুষ, এটা নিয়ে বলার কিছু নেই। আহ এইটাই আমি বলতে চাইছি আর কি। আর তুই কি অন্য কিছু বলছিলি, মানে প্রশ্নটা কি অন্যরকম কিছু ছিল? না, প্রশ্ন তো এরকমই ছিল বোধহয়। হম হম। মানে অত্যন্ত আধুনিক মানুষ প্রণবেন্দু, এই নিয়ে ওনার জীবন দেখতেই বোঝা যায়। এবং উনি কিন্তু শঙ্করবাবুকে নিয়ে টেস্ট দেখতে চলে গেছিলেন। আমি জানি না শঙ্করবাবু ওনার পাশে টেস্ট দেখতে কিরকম ফিল করেছিলেন, মানে একজন একা মানুষ ওনার পাশে বসে আছে, হয়তো বয়কট বা খুব একটা তখন চার মেরেছে, সারা দিনের পরে হয়তো 2 ঘন্টা পরে একটা চার হয়েছে, শঙ্করবাবু ফুল হাততালি দিচ্ছেন, প্রণবেন্দু হয়তো অন্যদিকে তাকিয়ে বসে আছে। আমি জানি না কি হয়েছিল, কিন্তু খুব প্রণবেন্দু পাশে বসে ক্রিকেট দেখাটা বোধহয় ভালো জিনিস হয়, আমি জানি না। তো তাই অত্যন্ত আধুনিক মানুষ, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন, কিন্তু যখন কবিতা লিখছেন, আমি এখানেই বারবার পয়েন্ট আউট করছি, যখন কবিতা লিখছেন উনি ক্যানিং পাড়ের চাষির কথা বলছেন না, উনি হেতালের জঙ্গলের কথা বলছেন না, উনি ওই ভোর রাতে উঠে মাঝির জাল ফেলার পরে যে রেস্তোরাঁয় ব্রেকফাস্ট দেওয়া হবে, এই কানেকশনটা কিছুতেই ভুলছেন না। যে যাদবপুরের রেস্টুরেন্টে উনি সকালবেলা ব্রেকফাস্ট খাবেন, আর সেই জাল ফেলেছে ভোর রাতে উঠে, ইয়েটা খাবারের একটা উদযাপন চলছে, একটা আয়োজন চলছে, এই আয়োজনটা থেকে উনি কখনো সরে আসছেন। এটাই প্রণবেন্দুর সার্থকতা, এটাই প্রণবেন্দুর আধুনিকতা। আরে আমি তোমাকে জাস্ট মানে সময় নিচ্ছি আরেকটু। আমি ওই যে একটা কবিতা ছিল মনে আছে, যে একা একা মানে তুমিই বলছিলে যে একা একা কিছু দূর যাওয়া যায়, তারপরে ওই এখানে বলছে তখনই কি সৃষ্টি লতিয়ে ওঠে শূন্যের ভেতর, এই যে কথাটা, হুম এই যে সৃষ্টি হুম হুম লতিয়ে ওঠে, এই যে সৃষ্টি হুম 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 লতানো অংশটা, মানে এটা কি হুম অদ্ভুত অদ্ভুত ইমেজারি তুমি ভাবো। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, অপূর্ব অপূর্ব। আমি লেখাটা আরেকবার পড়তে পারি। হ্যাঁ এক হ্যাঁ, প্লিজ বলো প্লিজ। অপূর্ব লেখা এই লেখাটি, মানে এই লেখাটি মানে 1 মিনিট 1 মিনিট। সৃষ্টি লতিয়ে ওঠে শূন্যের ভেতরে। হুম 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 হুম, এক অদ্ভুত লেখা। 1 মিনিট 1 মিনিট, আমি পড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও, সময় নাও। তোমাকে ইচ্ছে করছে 2-3টে কবিতা পড়তে এরকম শেষ উম, বেলায়? সেটা খুব ইয়ে নেই, আমি যে কটা তোর ইয়ে করে রেখেছিলাম পড়বো বলে, সে কটাই আমার কাছে হুম আছে, এগুলো প্রায় বেশিরভাগটাই পড়ে ফেলেছি। তো হুম। এই লেখাটি একবার পড়তে পারি। আমি এই লেখাটি আসলে আমারও তো খুব প্রিয় লেখা, আমি সেখানে এটা পড়লাম তখন। আমি একটু বার করে নিয়ে একটু ওয়েট করতে হবে। উম, কোথায় লিখলাম, 1 মিনিট। দেরি ইয়ে হচ্ছে কি, মানে আমি ধরে বসে আছি, খুঁজে পাচ্ছি না না। না 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 না, না তুমি না, সময়, কোনো তুমি অসুবিধা নেই সময় নাও, একদম। সময় নাও। আমি পড়ে দিচ্ছি লেখাটি, 1 মিনিট। হুম, পড়ছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। অবশ্যই। লেখাটির নাম একা। একা একা কিছু দূর যাওয়া যায়, তারপর খুব ক্লান্ত লাগে, মনে হয় পাশে কেউ থাকলে ভালো হতো।
তখনই কি নাভিমূল থেকে সৃষ্টি লতিয়ে ওঠে শূন্যের ভিতর, অনন্ত শয়ন একটু দুলে ওঠে ঢেউয়ের আঘাতে। মাঝরাতে একে 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 পাতা ঝরে পড়ে, শিশুর মতন শান্ত রিকশার চালক থাকে ধুলোয় ঘুমিয়ে। চাঁদ ওঠে যেরকম উঠেছিল চিরদিন, একা মানুষের দুঃখে রাস্তার কুকুর শুধু বুঝতে পেরে শব্দ করে ওঠে। এই যে সৃষ্টি লতিয়ে ওঠে শূন্যের ভেতর, সোমনাথ যেটা বলছিস, অনন্ত শয়ন একটু দুলে ওঠে ঢেউয়ের আঘাতে। কোন সময়? যখন মনে হয় যে পাশে কেউ কাউকে পেলে ভালো হতো, পাশে কেউ থাকলে ভালো হতো। এই যে মানুষের একাকিত্ব থেকে মানুষের দ্বৈতে যাওয়া, এই এই যে দ্বৈত মিলনের দিকে যাওয়া, মানুষের পাশে মানুষের গিয়ে দাঁড়ানো, মানুষের আরো কিছুর দরকার, মানুষের যে আরো কিছু দরকার, মানুষের যে একা বেঁচে থাকা যায় না, এই ভাবনা যখনই আসছে তখনই নাকি নাভিমূল থেকে সৃষ্টি লতিয়ে উঠছে। অর্থাৎ আমি যে সৃষ্টি করতে চলেছি তা তো কারুর জন্য করতে চলেছি, আমি যা লিখতে চলেছি তা তো কারুর জন্য লিখতে চলেছি। সে কোথায়, আমি কার জন্য লিখছি, কে আমার পাশে দাঁড়াবে এই সময় এসে? যখনই আমি ভাবছি এই কথাটা তখনই হচ্ছে। আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমার ভাবনাতে যখন সে আসছে তখন সে আছে। এই 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 জায়গাটা খুব ইন্টারেস্টিং, যে আমি যখনই ভাবছি আমার পাশে কেউ থাকলে ভালো হতো, তখনই সৃষ্টি লতিয়ে উঠছে। অর্থাৎ আমার ভাবনাতে কেউ একটা এসে গেছে, কেউ আমার পাশে আছে, আমি জানি না। আমি তাকে থাকলে ভালো হতো, আমি তাকে চাই, মানে আমার পাশে কেউ আছে, আমার ভাবনায় সে চলে এসেছে। এইখানে সৃষ্টি লতিয়ে উঠছে। এখানেই আমি আরেকজনের জন্য কম্প্যাশনেট ফিল করছি, আরেকজন মানুষের পাশে দাঁড়ানোর কথা ভাবছি, আরেকজন মানুষকে কিছু বলার চেষ্টা করছি। কোন বলা? যে বলাটা মানুষের জীবনকে আরেকটু উদযাপিত করবে, আরেকটু উত্তরণ ঘটাবে। যেটা প্রণবেন্দু বলছেন যে আমার কাজ এটুকুই, এটাই আমার সামাজিক কাজ। এই কাজটা প্রণবেন্দু বাবু এই বলতে বলতে করে ফেলছে। এবং অনন্ত স্বয়ং কি একটু দূরে ওঠে ঢেউয়ের আঘাতে। আমি ওই ওই ছবিটা খুব মনে পড়ে না, চিত্রকল্পে বিষ্ণু শ্রী অনন্ত শয়নের কথা, যে হ্যাঁ, এইভাবে হ্যাঁ, শুয়ে ওঠেন। এবার ঢেউয়ের আঘাতে হ্যাঁ। হঠাৎ করে সেই সৃষ্টি দুলে উঠছে আস্তে আস্তে। এবং সৃষ্টি দুলে উঠছে মানে ভেতরে সেই ঢেউ চলছে, ভেতরে সেই তরঙ্গ চলেছে, এবং লেখা আস্তে 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 কিছু সৃষ্ট হচ্ছে। অপূর্ব লেখা। একেবারেই, একেবারেই। এই আর কি, আর কি হুম, বলা যাবে? হুম, হুম। গৌরব, হুম। আমরা কি এবারে এবার আস্তে আস্তে শেষের দিকে যাব নাকি? আস্তে আস্তে গোটাই আমরা। আস্তে আস্তে গোটানোর আর কোনো সময় হয়ে আর এসছে। কোনো মানে কমেন্ট আছে যেহেতু কোনো যেটা ভ্যালিড? আমাদের শিরোনাম যেহেতু শুধু বিচ্ছিন্নতা নয়, তাই হুম, এই কবিতাটা দিয়ে শেষ হয়ে ভালোই হলো। শুধু বিচ্ছিন্নতা হুম, নয়, হুম। শুধু বিচ্ছিন্নতা একেবারে নয়। বিচ্ছিন্নতা নয়, একেবারে আমাদের একেবারে। পাশে সেটাই। কাউকে একটু দরকার, যখনই আমাদের মনে হবে যে পাশে কাউকে দরকার, তখনই আমরা সৃষ্টিশীল হয়ে উঠতে পারবো। একেবারেই তাই। ঠিক, ঠিক। তাহলে আজকের মতো হুম। প্রণবেন্দু দাশগুপ্ত স্মরণে এই যে অনুষ্ঠান, আমরা এখানেই শেষ করি। আর তার সঙ্গে এই কথাটা বলে রাখি যে আমাদের আচমনের পক্ষ থেকে এই যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে, এটা আহ সোমনাথ দা, আমি এবং বাকি যারা রয়েছে তারা প্রত্যেকে মিলে আহ এই পরিকল্পনার অংশ, এবং তারা প্রত্যেকেই আহ মানে ভীষণভাবে চায় যে এই পরিকল্পনাটা জারি থাকুক, এবং আগামী হুম, দিনগুলোতে হয়তো এই মাস থেকেই পরপর আমরা বেশ কয়েকটা, অন্তত 10 দিনে একটা এরকম লাইভ বক্তৃতার আসর করব, এরকম একটা পরিকল্পনা আমরা নিয়েছি। দেখা যাক সেটা কতটা চালু রাখা যায় এবং জারি রাখা যায়। আশা করছি পরের সপ্তাহে আবার একটা বক্তৃতা নিয়ে আসতে পারবো। যারা এতক্ষণ ছিলেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন, এই আলোচনায় অংশগ্রহণ করলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ, এবং আচমনের সকল কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন। নমস্কার। সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার।